আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। গত ক্লাসে আমরা চ্যাপ্টার 2 পড়েছিলাম। আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার 3 অর্থাৎ উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। সো নামটা শুনেই বুঝতে পারতেছো এই চ্যাপ্টারে আমরা কোষ নিয়ে আলোচনা করব, একটা প্রাণী কিভাবে গঠিত হয়েছে, উদ্ভিদ কোষের গঠনটা কেমন। সো এই টোটাল বিষয়টা নিয়ে আলোচনা করব। তাহলে আসো আমরা শুরু করি। তোমাদের সাথে আছি তোমাদের মাহি ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আসো প্রথমেই কোষের সংজ্ঞাটা একটু জেনে নিই। কোষ কি? কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একক। এই সংজ্ঞাটা তুমি যখন আরো উপরের ক্লাসে উঠবা, 8-এ ওঠো, 9-এ ওঠো, কলেজে ওঠো বা যে কোনো জায়গাতে তোমার এই সেম সংজ্ঞাটাই দিতে হবে। কোষের সংজ্ঞা বললে কোষের সংজ্ঞা হচ্ছে, এটাকে বলা হয় জীবদেহের গঠন ও কাজের একক। জীবদেহের গঠন ও কাজের একক। গঠন ও কাজের একক হচ্ছে কোষ। কাজের একক হচ্ছে কোষ। তো এটা হচ্ছে একটা একক। যেমন দৈর্ঘ্যের একক কি? দৈর্ঘ্যের একক মিটার। আমরা মিটার দিয়ে ধরে নাও যে আমরা একটা রাস্তার দৈর্ঘ্য মাপবো। তো রাস্তার দৈর্ঘ্য তুমি ফিতা ধরে মাপার পরে তুমি পাইলা কত? ধরে নাও যে 100 মিটার। তাহলে এই যে মিটার, মিটার হচ্ছে একটা একক। এটা দৈর্ঘ্য মাপার জন্য একক। একটা নির্দিষ্ট পরিমাণ দৈর্ঘ্যকে বলা হয় 1 মিটার। আচ্ছা, তো ঠিক তেমনি আমাদের দেহ বা উদ্ভিদের দেহ বা যে কোনো জীবের দেহ তৈরি হয় কোষ দ্বারা। তাহলে এই যে কোষ, একটার পর একটা কোষ আস্তে আস্তে যুক্ত হইতে হইতে একটা পুরা জীবদেহ গঠন করে। তুমি একটা দালানের কথা চিন্তা করো, দালানে কি ব্যবহার করা হয় বলতো? একটা দালান তৈরিতে ইট ব্যবহার করা হয়। সো ইট কিভাবে একটার সাথে একটা জোড়া লাগায় নিশ্চয়ই একটা দালান তৈরি হয়ে যাচ্ছে। সো এটা তোমরা নিশ্চয়ই দেখেছো যে ইট একটার পর একটা জোড়া হয়ে কি তৈরি করতেছে? দালান তৈরি করতেছে, পুরো একটা বাসা তৈরি হয়ে যাচ্ছে। সো এই যে দেখো, এই যে একটা মাত্র ইট, এটাকে আমি কোষ হিসেবে ধরতে পারি। ঠিক আছে, ওই যে একটা মাত্র ইট, ওটা আমাদের দেহের কোষ। সো এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোষ দ্বারা আমাদের হচ্ছে দেহটা গঠিত। কোটি কোটি কোষ আছে আমাদের দেহের ভেতরে, বুঝছো? আচ্ছা, তাহলে কোষ সম্পর্কে আমরা বুঝলাম। এবার আসো কোষটা আবিষ্কার কে করছে সেটা তোমার ফার্স্ট একটু জানতে হবে। দেখো এখানে একটা যন্ত্র দেখতে পাচ্ছ না? এটা হচ্ছে সরল অণুবীক্ষণ যন্ত্র। এই অণুবীক্ষণ যন্ত্র, এটা হচ্ছে সরল অণুবীক্ষণ যন্ত্র। আর অণুবীক্ষণ যন্ত্র মানে কি ভাইয়া? অণুবীক্ষণ যন্ত্র মানে হচ্ছে, অণু মানে কি? ছোট। তো ছোট ছোট কোনো জীবকে বা ছোট ছোট কোনো একটি বস্তু বা বিষয় দেখার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র। এখন এইখানে যে অণুবীক্ষণ যন্ত্রটা দেখতে পাচ্ছ, সরল অণুবীক্ষণ যন্ত্র, এটা হচ্ছে রবার্ট হুক, একজন বিজ্ঞানী, খুবই গুরুত্বপূর্ণ নাম। নামটা হচ্ছে রবার্ট হুক। এই রবার্ট হুক এই অণুবীক্ষণ যন্ত্রটা আবিষ্কার করছে, এই অণুবীক্ষণ যন্ত্রটা। এবং রবার্ট হুক যখন এই অণুবীক্ষণ যন্ত্র দ্বারা একটা বোতলের সিপি পরীক্ষা করতে গেছে, গিয়ে দেখছে যে উনি হচ্ছে এইরকম কিছু চিত্র পাইছে। দেখো এরকম কিছু চিত্র পাইছে, অর্থাৎ এই যে চার কোণা, হ্যাঁ, জেলখানার ঘরগুলো আছে না, ছোট ছোট ঘর জেলখানার। তো এই জেলখানার ঘরের মতো, জেলখানার ঘরের মতো, হ্যাঁ, ওনার কাছে মনে হয়েছে। বা মৌচাক তোমরা দেখছো না? মৌচাক, মৌচাকের যে কুঠুরিগুলো আছে, যেখানে মৌমাছিগুলা মধু সংগ্রহ করে রাখে, তো ওই কুঠুরিগুলার মতো দেখতে। উনি দেখছে যে এরকম একটা গঠন, এখানে চিত্রে অবশ্যই ভালো করে বুঝতে পারতেছ। তাহলে দেখো রবার্ট হুক যে কাজটা করছে, দেখো কোষ অণুবীক্ষণিক বস্তু, আণুবীক্ষণিক বস্তু, অর্থাৎ কোষ অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখতে হয়। অর্থাৎ অণুবীক্ষণ যন্ত্র ছাড়া কোষ দেখা সম্ভব হয় না। ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক সর্বপ্রথম অণুবীক্ষণ যন্ত্রে কোষ প্রত্যক্ষ করেন। কত সালে? 1665 সালে। সালটা গুরুত্বপূর্ণ। 1665 সালে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে বোতলের সিপি পরীক্ষা করছে। কি পরীক্ষা করছে ভাইয়া? বোতলের সিপি পরীক্ষা করার সময় তিনি মৌচাকের নাই কিসের নাই? মৌচাকের নাই অসংখ্য বায়ুকুঠুরি পরপর সাজানো দেখতে পান। তিনি বোতলের সিপির গঠনকারী এই এককগুলোকে নাম দিয়েছেন কোষ। ঠিক আছে, সো এই যে তিনি বোতলের সিপির গঠনকারী এই এককগুলার নামই হচ্ছে কোষ। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এখন রবার্ট হুকের পরে রবার্ট হুক দেখো বোতলের সিপি পরীক্ষা করছে। এখন এইখানে যে উনি কোষগুলা দেখতে পাইছে, আসলে কোষ দেখতে পায় নাই, উনি আসলে কোষ প্রাচীরটা দেখতে পাইছে। হ্যাঁ, এখানে এই যে এই প্রাচীরটা আছে না, এই যে চারদিকের যে প্রাচীরটা, সে প্রাচীরটা দেখতে পাইছে। অর্থাৎ রবার্ট হুক সম্পর্কে যে জিনিসটা বলা যায়, রবার্ট হুক শুধুমাত্র কোষ প্রাচীরটা দেখেছিল। কোষ প্রাচীর, কোষ প্রাচীরটা দেখেছিল, পুরা কোষটা কিন্তু উনি দেখে নাই। তো রবার্ট হুকের পরে আরো একজন বিজ্ঞানী আছে যার নামের মধ্যে আছে হুক। দেখো রবার্ট হুক, এই বিজ্ঞানীর নামের মধ্যে আছে হুক। আবার আরো একজন বিজ্ঞানী যার নামের মধ্যে আছে হুক, অর্থাৎ সেই বিজ্ঞানীটা হচ্ছে লিওয়েন হুক। লিওয়েন হুক।
সো এই লিউয়েনহুক ইনি কিন্তু সর্বপ্রথম জীবিত কোষটা দেখছে। রবার্ট হুক দেখছে মৃত কোষ, লিউয়েনহুক দেখেছে সেটা হচ্ছে জীবিত কোষ পর্যবেক্ষণ করেন। রবার্ট হুক সম্পর্কে মনে রাখবা ভাইয়া, রবার্ট হুক জীবিত কোষ পর্যবেক্ষণ করেন, জীবিত কোষ পর্যবেক্ষণ করেন, পর্যবেক্ষণ করেন। আচ্ছা, ঠিক আছে। তো এই যে লিউয়েনহুকের যে অণুবীক্ষণ যন্ত্র সেটা দেখো একটু উন্নত, সেটা হচ্ছে একটু উন্নত। তো কি লেখা আছে দেখো, বৃহদাকার জীবদেহে ছোট ছোট আকারের অসংখ্য কোষ থাকে। একটি অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে তুমি যদি বিভিন্ন কোষের দিকে তাকাও, দেখতে পাবে যে বিভিন্ন কোষের আকৃতিতে ভিন্নতা রয়েছে। কিছু কোষ লম্বাকৃতির, কিছু গোলাকার, কিছু দণ্ডাকার সহ বিভিন্ন আকৃতির হয়ে থাকে। তাহলে কোষগুলো কেমন হতে পারে? গোলাকার, দণ্ডাকার, তারপরে হচ্ছে লম্বাকৃতির, বিভিন্ন ধরনের কোষ আছে। কিছু কোষ আছে যার কোনো নির্দিষ্ট আকৃতি নাই, অর্থাৎ এদের আকৃতি পরিবর্তনশীল। তার মানে কি, কিছু কোষ আছে যেটা আবার আকৃতি পরিবর্তন করতে পারে, এই কথাটা বলা আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো লিউয়েনহুক সম্পর্কে আমরা জানলাম। এই যে এখানে যে অণুবীক্ষণ যন্ত্রটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু লিউয়েনহুকের অণুবীক্ষণ যন্ত্র। এবং এখানে আমরা আরো কিছু ইনফরমেশন পাইলাম যে কোষের আকৃতি এটা কিন্তু লম্বা হইতে পারে, শুধুমাত্র যে গোলাকার হবে বা ষড়ভুজাকার হবে বিষয়টা এমন না। গোলাকার হইতে পারে, লম্বাকার হইতে পারে, এছাড়াও দণ্ডাকার হইতে পারে, এমনও হইতে পারে যে কোনো আকৃতিই নাই, আকৃতি পরিবর্তন করতেছে, সো এমনও হইতে পারে। ঠিক আছে, সো নির্দিষ্ট আকৃতি নাই, এদের আকৃতি পরিবর্তনশীল। ঠিক আছে, আসো আমরা জীবকোষের যে প্রকারভেদ সম্পর্কে আমরা একটু জানি। জীবকোষের প্রকারভেদ নিয়ে আমরা একটু পড়ি। দেখো, তো জীবকোষ এটা দুই ধরনের বলা যায় নিউক্লিয়াসের উপর ভিত্তি করে, যেটা আমরা আগের অধ্যায়ে পড়েছি। তাহলে আমরা কোষের প্রকারভেদ করব কিসের উপর ভিত্তি করে? নিউক্লিয়াসের উপর ভিত্তি করে। নিউক্লিয়াসের উপর ভিত্তি করে, নিউক্লিয়াসের উপর ভিত্তি করে, উপর ভিত্তি করে দুই প্রকার। নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কয় প্রকার ভাইয়া? দুই প্রকার। তো এই দুই প্রকার কি কি? দুই প্রকার হচ্ছে, একটা হচ্ছে প্রোক্যারিওটিক এবং আরেকটা হচ্ছে ইউক্যারিওটিক। সো দুই প্রকারের নাম কি কি? একটা হচ্ছে প্রোক্যারিওটিক, এবং আরেকটা হচ্ছে ইউক্যারিওটিক, ক্যারিওটিক। সো এই দুই প্রকারের নাম মনে রাখো, একটা হচ্ছে প্রোক্যারিওটিক আর একটা হচ্ছে ইউক্যারিওটিক। আচ্ছা, তাহলে এটা গেল। ওকে, এখন প্রোক্যারিওটিক মানে কি? প্রোক্যারিওটিক মানে হচ্ছে, এর আগের অধ্যায়ে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি। প্রোক্যারিওটিক মানে হচ্ছে, প্রো কথাটার অর্থ হচ্ছে আদি, ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। সো আদি নিউক্লিয়াস বা আদি কোষী যেটাই বলি, প্রোক্যারিওটিকের বাংলা হচ্ছে আদি নিউক্লিয়াস বা আদি কোষী, আদি কোষী। আর ইউ কথাটার অর্থ হচ্ছে ভালো। সো ইউক্যারিওটিক মানে কি? ভালো নিউক্লিয়াস বা প্রকৃত নিউক্লিয়াস। সো ইউক্যারিওটিক এটা হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস, প্রকৃত নিউক্লিয়াসকে বলা হচ্ছে ইউক্যারিওটিক। ঠিক আছে, আচ্ছা, এটা আমরা কিসের উপর ভিত্তি করছি বলতো? নিউক্লিয়াসের উপর ভিত্তি করে। কিন্তু তোমাকে যদি বলা হয় যে কাজের উপর ভিত্তি করে কয় প্রকার, সেটা কিন্তু আবার দুই প্রকার। তো তোমাকে যদি এইভাবে প্রশ্ন করা হয় যে কাজের উপর ভিত্তি করে কয় প্রকার ভাইয়া, সেটাও দুই প্রকার। কাজের উপর ভিত্তি করে, কাজের উপর ভিত্তি করে কোষ কয় প্রকার? কোষ হচ্ছে দুই প্রকার। সো দুই প্রকার কি কি ভাইয়া? এক নম্বর হচ্ছে, সো কাজের উপর ভিত্তি করে দুই প্রকার, এক নম্বর হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। সো দুই প্রকার হচ্ছে, একটা হচ্ছে দেহকোষ এবং আরেকটা হচ্ছে জনন কোষ। আশা করি বুঝতে পেরেছো, দেহকোষ এন্ড জনন কোষ। তো দেহকোষ কি করে? দেহ গঠন করে। এই যে আমাদের দেহটা গঠিত হয়েছে কি দ্বারা? দেহকোষ দ্বারা। আর জনন কোষ হচ্ছে ডিম্বাণু, শুক্রাণু। আমাদের দেহে ডিম্বাণু শুক্রাণুর কাজ হচ্ছে জনন করা। বুঝতে পেরেছ? ওকে, সো দেহকোষের কাজ হচ্ছে দেহ তৈরি করে। দেহকোষের কাজ হচ্ছে এটা দেহ গঠন করে, দেহের ক্ষয় পূরণ করে। হ্যাঁ, তাহলে কাজটা লিখে দিই। কাজ হচ্ছে এটা দেহ গঠন করে, দেহের যদি ক্ষত সৃষ্টি হয়, দেখো আমাদের হাত যদি কেটে যায় তাহলে কি হবে? এই দেহকোষটা ওই ক্ষতটা পূরণ করে দিবে। তার মানে কি? ক্ষত স্থান পূরণ। দেহকোষের কাজ কি কি? এটা হচ্ছে ক্ষত স্থান পূরণ করে,
পূরণ করে। এছাড়াও দেখো আমাদের দেহে কোষের সংখ্যা সবসময় বৃদ্ধি পাচ্ছে, তাহলে কোষের সংখ্যা যদি আমাদের দেহে বৃদ্ধি পায় তাহলে কি হবে, একটা ছোট বাচ্চা আস্তে আস্তে বড় হবে, তাই কি না? সো একটা ছোট বাচ্চা কেন বড় হয় বলতো, তার কোষে তার দেহের ধরে নাও যে 1000টা কোষ ছিল, অবশ্যই 1000 না, আরো অনেক বেশি আছে, আমি ধরে নিলাম যে 1000টা। এখন সেই শিশুটা আস্তে আস্তে বড় হবে, কেন কেন বড় হবে বলতো, কারণ হচ্ছে ওই কোষের সংখ্যাটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। 1000 ছিল, তারপরে 1100 হচ্ছে, 1200 হচ্ছে, 1300 হচ্ছে। সো এইভাবে কোষের সংখ্যা বৃদ্ধি পায়, তার মানে কি শিশুটাও আস্তে আস্তে বড় হচ্ছে। বুঝতে পেরেছো? এখন তোমার মনে প্রশ্ন হতে পারে যে ভাইয়া আমরা তো বড় হচ্ছি না, কেন বড় হচ্ছি না? এর কারণ হচ্ছে কোষ যখন সৃষ্টি হয়, কোষ যখন তৈরি হয়, সেই সাথে কোষ আবার নষ্টও হয়ে যায়। এখন একটা ছোট বাচ্চায় যে পরিমাণ কোষ নষ্ট হয়ে যায় তার চেয়ে বেশি পরিমাণ কোষ সৃষ্টি হয়, তার মানে কি ওই ছোট বাচ্চা আস্তে আস্তে বড় হবে। কিন্তু যখন একটা মানুষ পূর্ণাঙ্গ বয়সে চলে আসে সেই সময়টাতে তার দেহে, যেমন আমার দেহে যতগুলা কোষ তৈরি হয় ততগুলা কোষ আবার মারা যায়। এই কারণে দেখো যতগুলা কোষ তৈরি হচ্ছে আবার সেই তত পরিমাণে মারা যাচ্ছে। তার মানে কি আমি কি আর লম্বা হব? লম্বা হব না, খাটো হব না। কিন্তু একটা বুড়ো বয়সে একটা বুড়ো মানুষ দেখবা যে তার উচ্চতা কিছুটা কমে যায়। তাহলে কমে যায় কেন বলতো, তার দেহে যতগুলা কোষ তৈরি হয় তার চেয়ে বেশি পরিমাণ কোষ মারা যায়, এ কারণে তার উচ্চতা কিছুটা কমে। তাহলে এখানে দেহ গঠন করে, ক্ষতস্থান পূরণ করে এবং দেহের বৃদ্ধি করে। দেহের কি ঘটায় বলতো ভাইয়া? বৃদ্ধি ঘটায়। তাহলে এই যে এগুলো হচ্ছে কিসের কাজ? এগুলো হচ্ছে কিসের কাজ বলতো? দেহকোষের কাজ। এগুলো হচ্ছে কাজ। জনন কোষ হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে ডিম্বাণু, শুক্রাণু, এগুলো হচ্ছে জনন কোষ। এবং জনন কোষের কাজ কি? এটা হচ্ছে জনন ঘটায়, ঠিক আছে? বা জনন কোষের কাজ কি? এটা হচ্ছে বংশ বৃদ্ধি করে, বংশ বৃদ্ধি ঘটায়, ঠিক আছে? এবং জনন কোষ এটা কয় ধরনের বলতো? এটা হচ্ছে দুই ধরনের। হ্যাঁ, জনন কোষ কয় ধরনের? এটা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে ডিম্বাণু আর একটা হচ্ছে শুক্রাণু। একটা হচ্ছে ডিম্বাণু, এগুলো নিয়ে আমরা বিস্তারিত পড়বো, জাস্ট এখন অল্প অল্প করে জেনে রাখো। এবং আরেকটা হচ্ছে শুক্রাণু। আচ্ছা, জনন কোষের আরেকটা কাজ কি? এটা হচ্ছে জনন কি বলে, কোষের হচ্ছে আচ্ছা বংশবৃদ্ধি ঘটায়, এটাই তো একটা কাজ, তাই না? এছাড়াও জননের সময়, আচ্ছা এগুলো হচ্ছে আমরা পরে পড়বো, ঠিক আছে? এখন হয়তো একটু কঠিন লাগবে, এখনই এসব কথা না বলি। আসো সামনের দিকে আগাই। জীবকোষের প্রকারভেদ দেখো, অনেক কোষ আছে যেগুলো, অনেক জীব আছে যেগুলো শুধুমাত্র একটা কোষ দ্বারা গঠিত। যেমন আমাদের দেহে কতগুলো কোষ আছে বলতো? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কোষ আছে। কিন্তু ব্যাকটেরিয়া যেটা, সেটা শুধুমাত্র একটাই কোষ, এবং ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষী, ঠিক আছে? এদের মধ্যে প্রকৃত নিউক্লিয়াসটা থাকে না। আচ্ছা, কেন এদেরকে আদিকোষী বলা হচ্ছে সেটাও আগের অধ্যায়ে পড়েছি, তারপরে এখানে একটু বলে দেওয়া যায় তোমাদেরকে। সেটা হচ্ছে কেন এদেরকে আদিকোষী বলতেছি, এর কারণ হচ্ছে, আদিকোষী বলার কারণ হচ্ছে এখানে প্রকৃত নিউক্লিয়াসটা থাকে না। এখানে প্রকৃত নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াস থাকে না, হ্যাঁ, অর্থাৎ নিউক্লিয়াসের ভেতরে কি কি থাকে না? প্রকৃত নিউক্লিয়াস থাকে না বলতে নিউক্লিয়াসের মধ্যে আসলে থাকে না কি কি। যেমন এখানে মনে রাখো, এখানে কি কি থাকে না বলো তো ভাই? এখানে নিউক্লিয়ার পর্দা থাকে না। নিউক্লিয়ার পর্দা যেটা, সেটা কিন্তু থাকে না, ঠিক আছে? এটা হচ্ছে থাকে না। এছাড়া কি থাকে না বলতো? নিউক্লিওলাস থাকে না। এদের নিউক্লিয়াসে কি থাকে না? নিউক্লিওলাস থাকে না। এই কথাটা ভাইয়া মনে রাখতে হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। আসো সামনের দিকে যাই। তাহলে দেখো এখানে এই যে এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, অনুবীক্ষণ যন্ত্রে কি আছে? এটা হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ, এটা দেখা যাচ্ছে। এখন ব্যাকটেরিয়া শুধুমাত্র একটাই কোষ। ব্যাকটেরিয়া আদিকোষী একটা জীব। ব্যাকটেরিয়ার দেহের ভেতরে কোনো ধরনের অঙ্গাণু নাই। এগুলো হয়তোবা তোমার বইয়ে লেখা নাই, 9 10-এ উঠলে জানতে পারবা। সো আমি আগে থেকে একটু তোমাদেরকে জানিয়ে দিই যে ব্যাকটেরিয়ার ভেতরে এর ভেতরে রাইবোজোম ছাড়া আর কোনো কোষীয় অঙ্গাণু নাই। আর কোনো কোষীয় অঙ্গাণু
নাই। ঠিক আছে ভাইয়ারা, ওকে। কি কি আছে দেখো, ফ্লাজেলা আছে। হ্যাঁ, ফ্লাজেলা মানে কি, যে এখানে এই যে এটা হচ্ছে পা ধরতে পারো, ঠিক আছে, এই ব্যাকটেরিয়ার এগুলো হচ্ছে পা। হ্যাঁ, ব্যাকটেরিয়া আমাদের যেমন পা আছে না, পায়ের মাধ্যমে আমরা কি করি, হাঁটি। তো ব্যাকটেরিয়ার তো চলাচল করতে হবে, চলাচল করার জন্য এই যে এরকম সুতার মতো কিছু অংশ দেখা যায়, যেগুলোর নাম হচ্ছে ফ্লাজেলা। এছাড়া কোষ ঝিল্লি আছে, কোষ প্রাচীর আছে, ক্যাপসুল আছে। হ্যাঁ, নিউক্লিয়েড। হ্যাঁ, নিউক্লিয়েড মানে কি দেখো, ব্যাকটেরিয়া যেহেতু আদিকোষী, দেখো বোঝার একটু চেষ্টা করো ভাইয়া, জানি তোমাদের জন্য বিষয়গুলো কমপ্লেক্স হয়ে যাচ্ছে, কারণ তোমরা মাত্রই ক্লাস 6-এ উঠেছো এবং তোমাদের কাছে সায়েন্স বিষয়টাই হয়তো বা কিছুটা নতুন। আচ্ছা, তো তোমরা হচ্ছে এখন জাস্ট শুনে রাখো, এই কথাগুলো তোমার ভবিষ্যতে কাজে লাগবে, ঠিক আছে। দেখো, ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষী। আর আদিকোষী কেন, কারণ এদের হচ্ছে প্রকৃত নিউক্লিয়াসটা নাই। এবং প্রকৃত নিউক্লিয়াসে কি থাকে, প্রকৃত নিউক্লিয়াসে থাকে হচ্ছে নিউক্লিয়ার পর্দা, নিউক্লিওলাস, ক্রোমাটিন তন্তু থাকে। এখন এই ব্যাকটেরিয়ার ভেতরে তো সেটা নাই, নিউক্লিওলাস নাই, ক্রোমাটিন নিউক্লিয়ার পর্দা নাই। তাহলে এটাকে কি আমি প্রকৃত নিউক্লিয়াস বলতে পারবো? না, প্রকৃত নিউক্লিয়াস না, এটাকে আমরা বলবো নিউক্লিয়াসের মতো। এটাকে আমরা নিউক্লিয়াস বলতে পারবো না, এটাকে বলবো নিউক্লিয়াসের মতো। আর নিউক্লিয়াসের মতো বলতে ওই শব্দটা ব্যবহার করা হয় নিউক্লিয়েড। এই যে দেখো, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোন শব্দটা ব্যবহার করা হয়, নিউক্লিয়াস বলা হয় না, এদেরকে বলা হচ্ছে নিউক্লিয়েড। এখানে নামের মধ্যে আছে অয়েড। অয়েড কথাটার অর্থ হচ্ছে মতো। অয়েড কথাটার অর্থ হচ্ছে এই যে অয়েড, অয়েড কথাটার অর্থ হচ্ছে মতো। সো এটা হচ্ছে নিউক্লিয়েড। নিউক্লিয়েড মানে হচ্ছে নিউক্লিয়াসের মতো, কিন্তু নিউক্লিয়াস না। বিষয়টা হচ্ছে এটা, আশা করি বুঝতে পেরেছো। ওকে, তাহলে আসো সামনের দিকে যাই, আমরা একটা জীবকোষের গঠন দেখব। জীবকোষের গঠনটা কিভাবে গঠিত হয়, দেখো একটা জীবকোষের ভিতরে আছে কি। এখন জীবকোষ বলতে কি বোঝানো হয়, জীবকোষ বলতে উদ্ভিদ কোষও আছে, প্রাণী কোষও আছে, একটি জীবকোষ। এখন এই জীবকোষ, জীব মানে তো উদ্ভিদকেও বোঝায়, উদ্ভিদকেও বোঝায়, আবার প্রাণীকেও বোঝায়, প্রাণীকেও বোঝায়। বুঝতে পেরেছো? তো উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের যে কোষটা, কোষটা কিছুটা সিমিলার, কিছু পার্থক্য আছে। সিমিলার, কিছু পার্থক্য আছে, ঠিক আছে। তো পার্থক্যগুলো আমরা দেখবো একসাথে, আসো দেখি। একটা কোষের ভেতরে আছে কি, দেখো কোষ প্রাচীর। প্রথম যে কথাটা মনে রাখবো ভাইয়া, কোষ প্রাচীর শুধুমাত্র থাকে উদ্ভিদে, এই কথাটা মনে রাখো। সো কোষ প্রাচীর কোথায় থাকে, এটা শুধুমাত্র পাওয়া যায় উদ্ভিদে, এটা শুধুমাত্র উদ্ভিদে পাওয়া যায়, শুধুমাত্র উদ্ভিদে এই কোষ প্রাচীর পাওয়া যায়। আচ্ছা, তাহলে এখানে সেই কথাটা লেখাই আছে, আমার লেখার প্রয়োজন ছিল না। দেখো এখানে কোষ প্রাচীর সম্পর্কে কি বলা আছে, শুধুমাত্র উদ্ভিদ কোষে। তার মানে আমাদের আশেপাশে যে গাছগুলা, সবগুলা গাছে কি আছে, কোষ প্রাচীর আছে। আর এই যে কোষ প্রাচীর থাকার কারণে উদ্ভিদ হচ্ছে চলাচল করতে পারে না। উদ্ভিদের মানে হচ্ছে এটা হচ্ছে জড় একটা উপাদান। উদ্ভিদের গাটা দেখো না কত শক্ত, কেন শক্ত, কারণ এই যে কোষ প্রাচীর, এটা হচ্ছে একটা মৃত উপাদান। আচ্ছা, তাহলে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর দেখা যায়, প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর নাই। এটি জড় পদার্থের তৈরি, যে কথাটা বললাম যে উদ্ভিদের দেহটা এত শক্ত কেন, কারণ তার যে কোষ প্রাচীরটা সেটা জড় পদার্থের তৈরি, জড় উপাদান দ্বারা তৈরি, এই কারণে। কোন কোন প্রাচীরে ছিদ্র থাকে, ধরে নাও এই যে এটা একটা কোষ, এটা হচ্ছে একটা কোষ, এটা আরো একটা কোষ। এখন উদ্ভিদ কোষে এখানে কি আছে বলতো, কোষ প্রাচীর আছে, এর চারদিকে একটা প্রাচীর আছে, তাই কিনা, এর চারদিকে একটা প্রাচীর আছে। এই যে দেখো, এটা হচ্ছে কোষ প্রাচীর, হলুদ কালার দিয়ে যেটা দেখাইলাম। এখন দেখা যায় যে এই জায়গাটাতে না ছিদ্রপথ থাকে, এই যে এই জায়গাটাতে ছিদ্রপথ থাকে। ছিদ্রপথ থাকাতে সুবিধাটা কি হয়, দেখো সুবিধাটা হওয়ার যেটা হচ্ছে, এর ভেতরে তরল আছে, এর ভেতরে তরল আছে। আচ্ছা, তরলটা অন্য কালার দিয়ে দেখাই, এই যে লাল কালার তরল, এর ভেতরে তরল আছে। এখন এটা একটা কোষ, এটা আলাদা একটা কোষ। তো এই কোষ থেকে নিশ্চয়ই যদি কোনো তরল পদার্থ এদিকে যাইতে চায়, তাহলে ছিদ্রপথ যেহেতু আছে সহজেই যাইতে পারবে। আবার এই যে এইখানে কোনো তরল পদার্থের বা কোনো একটা উপাদান যদি এই কোষে যাওয়ার প্রয়োজন হয়, তাহলে দেখো তো খুব সহজেই যেতে পারবে না। আর যাওয়ার প্রয়োজন আছে, কেন প্রয়োজন আছে জানো, দেখো উদ্ভিদ পানি শোষণ করতেছে। সো পানিটা তো মূলের মাধ্যমে আস্তে আস্তে পাতায় যাচ্ছে, তো একটা কোষ থেকে তো আরেকটা কোষের মধ্যে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, ছিদ্রপথের মাধ্যমে যাচ্ছে, বিষয়টা হচ্ছে এটা। তাহলে দেখো কোনো কোনো কোষের প্রাচীরে ছিদ্র থাকে।
এগুলোকে বলা হচ্ছে কূপ। তাহলে এই যে এই জায়গাটা কি ভাইয়া? এই জায়গাটাকে বলা হচ্ছে কূপ। এই যে এখানে যে ছিদ্রটা, এই জায়গাটাকে বলা হচ্ছে কূপ। হ্যাঁ, এখানে যে ছিদ্রটা, এটার নাম হচ্ছে কূপ। তাহলে মাথায় গেঁথে নাও একদম, ঠিক আছে? কোষ প্রাচীর কোষের আকার প্রদান করে, ভেতরে ও বাইরে তরল পদার্থ চলাচল নিয়ন্ত্রণ করে। তাহলে দেখো কোষ প্রাচীর কি করতেছে? এই কোষ প্রাচীর যেহেতু বাইরে আছে, এটা আকারটা ঠিক রাখতেছে, আকারটা যাতে ঠিক নষ্ট না হয়ে যায়, আকারটাকে ঠিক রাখতেছে। এবং এখানে যেহেতু ছিদ্রপথ আছে, ছিদ্রপথের মাধ্যমে কোন একটা বস্তু আদান প্রদান করতে পারে। তো এই কথাটাই বলা আছে কোষ প্রাচীরের কাজ কি? এটা হচ্ছে আকার দিচ্ছে, কোষকে আকার দিচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে এটা তরল পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? অর্থাৎ এরা ভেতরের অংশটাকে রক্ষা করতেছে। দেখো আমাদের ত্বক কি করে? আমাদের ত্বকের কাজ হচ্ছে ভেতরে যা আছে সেটাকে রক্ষা করা। তাহলে কোষ প্রাচীর তো সবার বাইরে থাকে, তাহলে আমাদের দেহের বাইরে যেটা আছে ভেতরের উপাদানকে রক্ষা করে। তাহলে কোষের বাইরে যেটা আছে কোষ প্রাচীর উদ্ভিদ কোষে, তাহলে সেটা ভেতরের উপাদানকে রক্ষা করবে, তাই কিনা? তো এই কথাটা বলা আছে এরা ভিতরের অংশটাকে রক্ষা করে। ওকে ভাইয়া? আচ্ছা, আমরা দেখো কি করতেছি ভাইয়া, আমরা হচ্ছে বইটা ধরে ধরে পড়তেছি এবং বইয়ের মধ্যে যে ওয়ার্ডগুলো তোমাদের সমস্যা হবে সেই জিনিসগুলো আমি কিন্তু ভালো করে বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে? সো এত সুন্দর করে মানে হয়তোবা তোমাকে অন্য কেউ পড়াবে না, আমি চেষ্টা করতেছি তোমাকে প্রত্যেকটা লাইন ধরে ধরে সুন্দর করে বোঝানোর। আসো পরের যে কোষের উপাদানটা সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। দেখো আমি যদি একটা কোষ আঁকাই, ধরে নাও এটা হচ্ছে একটা কোষ, এটা একটা কোষ। এখন এটা প্রাণী কোষ হতে পারে অথবা উদ্ভিদ কোষ হতে পারে। এখন যদি উদ্ভিদ কোষ হয় তাহলে এই কোষের চারদিকে একটা এক্সট্রা লেয়ার থাকবে, এই কোষের চারদিকে একটা এক্সট্রা লেয়ার থাকবে, ঠিক আছে? তো যেটাকে আমরা বলতেছি কোষ প্রাচীর। এখন কোষ প্রাচীরের ভেতরে যে লাল কালারের যে অংশটা আছে, এটা না, সরি, এটার নাম হচ্ছে কোষ ঝিল্লি। যাই হোক, কোষ ঝিল্লি আমরা আরেকটু পরে পাবো হয়তোবা, এটার নাম হচ্ছে কোষ ঝিল্লি। তাহলে কোষ ঝিল্লি এটা কিন্তু উদ্ভিদ কোষেও থাকে, প্রাণী কোষেও থাকে। আচ্ছা, আর কোষ প্রাচীর এটা শুধুমাত্র থাকে, এটা হচ্ছে উদ্ভিদ কোষে থাকে। যাই হোক, এখন এই যে প্রোটোপ্লাজমটা কি? প্রোটোপ্লাজম হচ্ছে এই যে এই কোষের ভেতরে এই জায়গাটাতে দেখবা যে তরল পদার্থ কিছু আছে, এর ভেতরে তরল পদার্থ আছে। হ্যাঁ, এই তরল পদার্থ যা কিছু আছে, থকথকে জেলিন নাই যে তরল পদার্থ, পুরোটাই হচ্ছে প্রোটোপ্লাজম। এই কথাটা মনে রাখো। তাহলে কোষ প্রাচীরের ভেতরে এটা কি? কোষ প্রাচীর। এখন প্রাণী কোষ হলে তো কোষ প্রাচীরটা নাই। এবং যেহেতু উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে, তাহলে কোষ প্রাচীরের ভেতরে যা কিছু আছে পুরাটাই হচ্ছে প্রোটোপ্লাজম। তাহলে কোষ প্রাচীরের অভ্যন্তরে পাতলা পর্দা বেষ্টিত জেলির নাই থকথকে আধা তরল বস্তুটিকে বলা হচ্ছে প্রোটোপ্লাজম, ঠিক আছে? তাহলে জেলিন নাই, থকথকে, আধা তরল বস্তু, তিনটা কথা মনে রাখো। থকথকে, জেলিন নাই, আধা তরল বস্তু, থকথকে জেলিন নাই, আধা তরল বস্তু, এটাই হচ্ছে প্রোটোপ্লাজম। এবং একে বলা হচ্ছে জীবনের ভিত্তি। হ্যাঁ, এখানে যেহেতু তরল পদার্থ, আমরা জানি যে আমাদের দেহের 60 থেকে 70% হচ্ছে পানি বা তরল পদার্থ। তাহলে তরল পদার্থ থাকলে আমরা বুঝবো সেখানে জীবন আছে, তরল থাকলে সেটা হচ্ছে জীবন আছে। তো এটা হচ্ছে জীবনের ভিত্তি বলা হচ্ছে। এখানে তিনটা অংশ, তাহলে তিনটা অংশ কি কি দেখো। একটা কোষের একদম কেন্দ্রে কি থাকে? কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। সো এই যে এখানে এটা কি? এটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে এই নিউক্লিয়াস, তারপরে এই জায়গাটাকে বলা হচ্ছে যে এই লাল থেকে এই পর্যন্ত এতটুকু অংশকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। এবং কোষ ঝিল্লি, যে লাল যে জিনিসটা, এটা হচ্ছে কোষ ঝিল্লি। এই তিনটা জিনিস নিয়ে, পুরা জিনিসটা নিয়ে প্রোটোপ্লাজম গঠিত। তাহলে দেখো কেন্দ্রে আছে নিউক্লিয়াস, বাইরে আছে সাইটোপ্লাজম, এবং এই বাইরে আছে কোষ ঝিল্লি। তাহলে এই কোষ ঝিল্লি থেকে নিউক্লিয়াস পর্যন্ত এইটুক অংশকে আবার বলা হয় সাইটোপ্লাজম। তাহলে এই যে সাইটোপ্লাজম, কোষ ঝিল্লি এবং নিউক্লিয়াস, এই তিনটা অঞ্চল নিয়ে এই প্রোটোপ্লাজমটা গঠিত হয়, ঠিক আছে ভাইয়া? সো এখানে অংশগুলা কি কি মনে রাখতে হবে? কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এন্ড নিউক্লিয়াস। ওকে, তাহলে প্রোটোপ্লাজমটা কোনটা আমি যদি একটু দেখাই তোমাদেরকে, এই যে এখানে সুন্দর একটা চিত্র দেখতে পাচ্ছ। তো এই চিত্রে এটা হচ্ছে প্রাণী কোষ। দেখো ভাইয়া, এখানে যে কোষটা সেটাকে বলা হচ্ছে প্রাণী কোষ, এখানে যে কোষটা সেটা হচ্ছে প্রাণী কোষ, এবং এটা হচ্ছে উদ্ভিদ কোষ। কিভাবে চিনলাম?
চিনার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এখানে সবার বাইরে কি আছে দেখো, বাইরে এখানে কোষ প্রাচীর আছে। এই যে দেখো এখানে কি আছে, এটা হচ্ছে কোষ প্রাচীর। এই যে দেখছো কোষ প্রাচীর আছে। ওকে, আর এখানে বাইরে কিছু নাই, বাইরে হচ্ছে কোষ ঝিল্লি। এই যে এখানে একটা মাত্র পর্দা, তার মানে কি এটা হচ্ছে কোষ ঝিল্লি। এটা কি, এটা হচ্ছে কোষ ঝিল্লি। আরো একটা চেনার উপায় আছে, দেখো এখানে কোষ গহ্বর নাই, কিন্তু এই জায়গাটাতে দেখো উদ্ভিদের কোষ গহ্বর আছে। এখানে কি আছে, কোষ গহ্বর। কোষ গহ্বর, সো আমরা এইভাবেও চিনতে পারি যে কোষ গহ্বর কোনটাতে আছে, উদ্ভিদ কোষে কোষ গহ্বর আছে। সো এইভাবে মনে রাখতে পারো, ঠিক আছে ভাইয়া? ওকে, সো প্রাণী কোষ আর উদ্ভিদ কোষ আমরা চিনে নিলাম। এখন এইখানে আমরা হচ্ছে প্রোটোপ্লাজম বলতে কি বুঝি? প্রোটোপ্লাজম মানে হচ্ছে যে কোষ ঝিল্লি, এটা হচ্ছে প্রোটোপ্লাজম, নিউক্লিয়াস এটা হচ্ছে প্রোটোপ্লাজম, এবং মাঝখানে আছে সাইটোপ্লাজম। সো এতটুকু অঞ্চল, এইখানে যা কিছু আছে প্রাণী কোষের এই পুরাটাই হচ্ছে প্রোটোপ্লাজম। আর উদ্ভিদ কোষে আমরা জাস্ট এই যে কোষ প্রাচীর যেটা, সেটা বাদ দিলে যা থাকে সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। এতটুকু মাথায় রাখো, প্রাণী কোষের এই পুরা জিনিসটাই হচ্ছে প্রোটোপ্লাজম। আর উদ্ভিদ কোষে কোষ প্রাচীরটা বাদ দাও, যা থাকে পুরাটাই প্রোটোপ্লাজম। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এখন তোমাদের এই চিত্রটা আঁকানো শিখতে হবে, বুঝতে পেরেছো? তোমাকে গ বা ঘ নাম্বারে চিত্র আঁকাতে দিবে, চিত্র আঁকাতে দিবে, এবং এই চিত্রটা তোমাকে হয়তো বা বলবে প্রাণী কোষের চিত্র, প্রাণী কোষের চিত্র, অথবা তোমাকে বলবে যে উদ্ভিদ কোষের চিত্র, উদ্ভিদ কোষের চিত্র আঁকাইতে বলবে। সো তোমার প্রাণী কোষ বললে কি চিত্রটা এইভাবে আঁকাবা, উদ্ভিদ কোষ বললে ওইভাবে আঁকাবা। এবং এখানে তোমার হচ্ছে যে জিনিসগুলো মাস্ট দিতে হবে, যে জিনিসগুলো মাস্ট দিতে হবে সেটা হচ্ছে এই যে কোষ ঝিল্লি দিতে হবে, মাঝখানে নিউক্লিয়াস দিতে হবে, এবং ফোঁটা ফোঁটায় যে তরল পদার্থ দিতে হবে, তরল পদার্থ দিতে হবে। ওকে, আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ ঝিল্লি তো দিবা, তার বাইরে দিবা কোষ প্রাচীর, আর মাঝখানে দিবা হচ্ছে কোষ গহ্বর, বড় একটা কোষ গহ্বর দিবা। দেওয়ার পরে এক সাইডে নিউক্লিয়াসটা দিবা। হ্যাঁ, প্রাণী কোষে নিউক্লিয়াসটা কোথায় আছে? কেন্দ্রে আছে। যে এখানে নিউক্লিয়াসটা দিবা সাইডে। এবং বাকি অঙ্গাণু যেগুলো আছে, যেমন মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এগুলো একটু আঁকানো শিখতে হবে তোমার। যেমন মাইটোকন্ড্রিয়া কিভাবে আঁকাতে হয় দেখো ভাইয়া। সো মাইটোকন্ড্রিয়া এরকম একটা গোল দিতে হবে তোমার, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এই যে এর ভেতরে। ওকে, সো এইভাবে তুমি দিয়ে দিলে এটার নামই হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে? কোষ ক্লোরোপ্লাস্ট কিভাবে আঁকাবা দেখো, ক্লোরোপ্লাস্ট এরকম আরেকটা গোল দিয়ে দিবা, আরেকটা গোল দিয়ে দিবা। ওকে, তো দেওয়ার পরে এখানে 1 টাকার কয়েন একটার পর একটা করে সাজাবা। হ্যাঁ, ওই যে 1 টাকার কয়েন তোমরা একটার পর আরেকটা সাজায় টাওয়ার বানাইছো না ছোটবেলাতে, তো এইভাবে টাওয়ার বানাবা। হ্যাঁ, এই যে দেখো একটার পর আরেকটা এভাবে সাজায় তুমি কি বানাচ্ছো, টাওয়ার বানাচ্ছো। এই যে টাওয়ার হয়ে গেল। তাহলে দেখো এটা একটা ক্লোরোপ্লাস্টের গঠন হয়ে যাচ্ছে, তাই না ভাইয়া? ওকে, তাহলে দেখো এই প্রতিটা ক্লোরোপ্লাস্টের সাথে প্রতিটা ক্লোরোপ্লাস্ট এইভাবে যুক্ত আছে। তাহলে দেখো এটা একটা ক্লোরোপ্লাস্টের গঠন হয়ে গেল। হ্যাঁ, এখন এটা প্রাণী কোষেও থাকে, উদ্ভিদ কোষেও থাকে, ক্লোরোপ্লাস্ট শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে, সেগুলো আমরা একটু পরে পড়বো, ঠিক আছে? এরপরে দেখো এখানে আরো কি কি আছে, এখানে আছে এই যে গোলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে, সেন্ট্রিওল এখানে আছে, কোষ গহ্বর এখানে কিন্তু আছে, কিন্তু কোষ গহ্বরটা ছোট, এখানে কোষ গহ্বরটা দেখো বিরাট, আর এখানে কোষ গহ্বর এটা কিন্তু ছোট ভাইয়া। আশা করি বুঝতে পেরেছো, এই যে কোষ গহ্বর, ছোট ছোট কোষ গহ্বর, এই যে দেখেছো কোষ গহ্বর তুমি প্রাণী কোষেও দিবা, তবে ছোট। ঠিক আছে, আসো আমরা সামনের দিকে আগাই। তাহলে কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি কি? কোষ ঝিল্লি হচ্ছে এই যে পর্দাটা, সবার বাইরের যে পর্দা সেটা হচ্ছে কোষ ঝিল্লি, আর উদ্ভিদ কোষে কোষ প্রাচীরের নিচে যে পর্দাটা সেটা হচ্ছে কোষ ঝিল্লি। তাহলে সম্পূর্ণ প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দা দেখা যায়, তাহলে প্রোটোপ্লাজমকে ঘিরে যে পর্দাটা সেটা হচ্ছে কোষ ঝিল্লি। ইভেন এই কোষ ঝিল্লিটাও কিন্তু প্রোটোপ্লাজমেরই অংশ। আমরা একটু আগে দেখেছি প্রোটোপ্লাজমের 3টা অংশ, এর মধ্যে কোষ ঝিল্লিও আছে। তাহলে সম্পূর্ণ প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দা দেখা যায় তাই হচ্ছে কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন। এটি কোষের ভেতরে এবং বাইরে পানি, খনিজ পদার্থ, গ্যাস চলাচল নিয়ন্ত্রণ করে। তাহলে দেখো তোমার হচ্ছে এটা যেহেতু একটা পর্দা, এখন এই পর্দার ভেতরে তো পানি আছে, খনিজ লবণ আছে, অনেক কিছু আছে। এখন এই পর্দার পরে এই পর্দা থেকে যদি পানি, মানে আমি বুঝাই যে এখানে দেখো এই চিত্রটা যদি দেখো, এই চিত্র না, এই যে এই চিত্রটা, এখানে কোষ ঝিল্লি কোনটা? এই যে এটা হচ্ছে কোষ ঝিল্লি, তাই কিনা ভাইয়া? এটা হচ্ছে কোষ ঝিল্লি।
চারদিকে যেটা ছিল এটাও তো কোষ ঝিল্লি, তাই কিনা? এখন এখানে যে তরল পদার্থটা সেটা যদি এই পাশে যাইতে চায় তার মানে কি কোষ ঝিল্লি ভেদ করেই যাবে, এই কথাটাই বোঝানো হয়েছে, বুঝছো? যে পানি, খনিজ লবণ বা আদার্স কিছু উপাদান সব কোষ ঝিল্লি ভেদ করে অপর কোষে যাবে। ওকে, সো এখানে সেই কথাটাই বলা হয়েছে যে পানি, খনিজ লবণ কি কি যায়? পানি যায়, খনিজ পদার্থ যায়, গ্যাস এর চলাচল নিয়ন্ত্রণ করে হচ্ছে কোষ ঝিল্লি। তাহলে তিনটা উপাদান। সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম কি? সাইটোপ্লাজম আশা করি তোমরা বুঝে গেছো। সাইটোপ্লাজম হচ্ছে এই চিত্রটা দেখো। সো এই যে এই কোষ ঝিল্লি থেকে আমরা যদি বাদ দিয়ে দিই, সাইটোপ্লাজম মানে কি দেখো, আমি এইভাবে সংক্ষেপে বলতে পারি। সাইটোপ্লাজম কি? সাইটোপ্লাজম হচ্ছে কোষ, সাইটোপ্লাজম হচ্ছে প্রোটোপ্লাজম। সো এই প্রোটোপ্লাজম থেকে আমি যদি বাদ দিয়ে দিই, কি বাদ দিব বলো তো ভাইয়া? কোষ ঝিল্লি বাদ দিব। এছাড়াও কি বাদ দিব? এছাড়াও কোষ ঝিল্লি বাদ দিব, এছাড়াও বাদ দিব হচ্ছে তোমার হচ্ছে নিউক্লিয়াস। সো প্রোটোপ্লাজম থেকে আমরা যদি কোষ ঝিল্লি আর নিউক্লিয়াসটা বাদ দিয়ে দিই তাহলে যা থাকে সেটা হচ্ছে সাইটোপ্লাজম। যাই হোক, এত কঠিন করার কিছু নাই, ওইভাবে এটা মনে রাখারও দরকার নাই, জাস্ট বললাম তোমাদেরকে। সো কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম কোন অংশটা সেটা আমি একটু বলে দিই। দেখো এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা কি? এটা হচ্ছে কোষ ঝিল্লি। তাহলে এই কোষ ঝিল্লি আর নিউক্লিয়াসের মাঝখানের যে জায়গাটা, অর্থাৎ এই যে এই পুরা জায়গাটা, এটা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম কি? সাইটোপ্লাজম হচ্ছে প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বাদ দিলে, এই যে দেখো আমি যে কথাটা বলেছি ওই কথাটাই। সো প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে যে অর্ধতরল অংশটি থাকে সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজম থেকে আমরা কাকে বাদ দিব? নিউক্লিয়াসকে বাদ দিব, কোষ ঝিল্লিটাকেও বাদ দেওয়া যায়। সো নিউক্লিয়াস ও কোষ ঝিল্লি, এখানে শুধুমাত্র নিউক্লিয়াস বলা আছে। তুমি এটা বলতে পারো যে প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস আর কোষ ঝিল্লি বাদ দিলে যা থাকে সেটা হচ্ছে সাইটোপ্লাজম। আচ্ছা, তাহলে বাদ দিলে যে তরল পদার্থের অংশটি থাকে সেটা হচ্ছে সাইটোপ্লাজম। এর প্রধান কাজ হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণুগুলোকে ধারণ করা। সো এটা কি করে? ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণুগুলোকে ধারণ করে। কিছু শারীরবৃত্তীয় কাজ এখানে সম্পন্ন হয়, যেমন সালোক সংশ্লেষণ হয়। সাইটোপ্লাজমে দেখা যায় এমন কয়েকটি ক্ষুদ্রাঙ্গের পরিচিতি নিম্নে দেওয়া হলো। আচ্ছা, যাই হোক, আমরা এখন দেখব সাইটোপ্লাজমের ভেতরে কি কি আছে। বিভিন্ন ধরনের ক্ষুদ্র অঙ্গাণু আছে, যেমন মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, সেন্ট্রোজোম, গোলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই জিনিসগুলো থাকে। এবং এখানে কি হয়? কি বলে, সালোক সংশ্লেষণ হয়। যেমন উদ্ভিদে ক্লোরোপ্লাস্ট থাকে, এবং ক্লোরোপ্লাস্টটা কোথায় আছে বলতো? সাইটোপ্লাজমের ভেতরেই। এবং ক্লোরোপ্লাস্টে যদি সালোক সংশ্লেষণ হয় আমরা বলতে পারি না যে সাইটোপ্লাজমে এটা হচ্ছে। ওকে, সো এখানে কি হয় বলতো? এখানে হচ্ছে সালোক সংশ্লেষণ সম্পন্ন হচ্ছে। ওকে, এখন আমরা কি পড়বো বলতো? এগুলো হচ্ছে এখানে হচ্ছে সাইটোপ্লাজমে কি থাকে বলতো? বেশ কিছু ক্ষুদ্রাঙ্গ আছে। তো এই ক্ষুদ্রাঙ্গের কিছু পরিচিতি আমরা পড়বো, বুঝতে পেরেছ? অর্থাৎ এই যে এটা যদি একটা কোষ হয়, এই কোষের মাঝখানে তো নিউক্লিয়াস, আর বাদ বাকি যে অংশটা, এই তরল অংশটা, এটা হচ্ছে সাইটোপ্লাজম। এই অঞ্চলটা, এটাকে কি বলা হচ্ছে? এটা হচ্ছে সাইটোপ্লাজম। সো এইখানে কি আছে বলতো? সাইটোপ্লাজমে বিভিন্ন ধরনের সাইটোপ্লাজমিক অঙ্গাণু আছে। তো সাইটোপ্লাজমিক অঙ্গাণুগুলো কি কি? যেমন হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এই যে এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এছাড়াও কি আছে? ক্লোরোপ্লাস্ট আছে, এছাড়াও আছে ক্লোরোপ্লাস্ট, তাই না? সো এই যে এই অঙ্গাণুগুলো কোথায় আছে? সাইটোপ্লাজমে আছে। সো এই সাইটোপ্লাজমিক অঙ্গাণুগুলো নিয়ে আমরা একটু পড়বো। দেখো, যেমন কি আছে? এখানে আছে ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড, যেটাই আমি বলি। সরি, এটা তো মাইটোকন্ড্রিয়া আছে, এটা হচ্ছে প্লাস্টিড। সো প্লাস্টিড নিয়ে একটু পড়ি। দেখো, প্লাস্টিড সম্পর্কে কি জানতে হবে? এগুলাকে বর্ণধারও বলা হয়। প্লাস্টিডকে কি বলা হয়? বর্ণধারও বলা হয়। আমি একটু নিজের মতো করে পড়াই। দেখো, এই প্লাস্টিড এটা হচ্ছে তিন ধরনের প্লাস্টিড দেখা যায় উদ্ভিদে। একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, দুই নম্বর হচ্ছে ক্রোমোপ্লাস্ট, এবং তিন নম্বর হচ্ছে লিউকোপ্লাস্ট। আচ্ছা, সো এই যে প্লাস্টিড, এটা কয় ধরনের? তিন ধরনের আমরা পাইলাম। প্লাস্টিড কয় ধরনের? তিন ধরনের। একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এন্ড লিউকোপ্লাস্ট। সো এই
প্লাস্টিডকে কি নামে ডাকা হয়? বলা হয় বর্ণধার। ধার মানে হচ্ছে ধারণ করা, বর্ণ মানে হচ্ছে রং, অর্থাৎ রং ধারণ করে যে অঙ্গ সেটাকে অঙ্গাণু সেটাকে বলা হচ্ছে বর্ণধার। তাহলে প্লাস্টিডের কাজ কি? প্লাস্টিডের কাজ হচ্ছে উদ্ভিদকে রঙিন করা, বর্ণময় করা। তাহলে এই প্লাস্টিডের 3 প্রকার আছে। প্লাস্টিডের মধ্যে প্রথম যে প্রকারটা সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আর ক্লোরোপ্লাস্টের কালার হচ্ছে সবুজ, অর্থাৎ উদ্ভিদের যে সবুজ অঙ্গ, উদ্ভিদের সবুজ অঙ্গ কোনটা? পাতা। সো এই পাতায় কি থাকে? ক্লোরোপ্লাস্ট থাকে, এই কথাটা মনে রাখো। তাহলে এই ক্লোরোপ্লাস্টটা কোথায় পাবো আমরা? এটা পাবো আমরা সবুজ পাতায়, ঠিক আছে? এটা পাবো আমরা সবুজ পাতায় পাবো। ক্রোমোপ্লাস্ট, এখানে নামের মধ্যে আছে ক্রোম, ক্রোম মানে হচ্ছে রং। সো উদ্ভিদের রঙিন যে বস্তুগুলা, রঙিন যে প্লাস্টিড সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। অর্থাৎ সবুজ বাদে আদার্স যত কালার আছে একটা উদ্ভিদে, যেমন ফুলের কালার কেমন হয়? বিভিন্ন কালারের হয়, রঙিন হয়, সবুজ তো হয় না। সবুজ থাকলে, সবুজ হলে সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আর সবুজ বাদে যত কালার আছে সব হচ্ছে ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট কি এটা বলো তো? এটা হচ্ছে রঙিন ফুল ফল, এগুলাতে পাওয়া যায় রঙিন ফুল ফল বা আদার্স যা কিছু আছে সবগুলো হচ্ছে ক্রোমোপ্লাস্ট। যেমন গাজর খাও না তোমরা? গাজরের কালারটা কেমন? কমলা। তাহলে বুঝে যাবো ভাইয়া গাজরের ভেতর কি আছে? ক্রোমোপ্লাস্ট আছে, এই কারণে গাজর হচ্ছে কমলা। আচ্ছা, এবং লিউকোপ্লাস্ট উদ্ভিদের যে সাদা অংশ আছে, উদ্ভিদের কোন জায়গাটা সাদা বলো তো ভাইয়া? উদ্ভিদের কোন জায়গাটা সাদা? উদ্ভিদের মূল হচ্ছে সাদা। সো এই লিউকোপ্লাস্টটা কোথায় থাকে? এটা থাকে মূলে, এই কথাটা মনে রাখো। এই লিউকোপ্লাস্টটা কোথায় থাকে? এটা থাকে মূলে। আচ্ছা, এখন প্লাস্টিড সম্পর্কে যে কথাগুলো মনে রাখতে হবে, দেখো প্লাস্টিড হচ্ছে বর্ণধার বলা হয়। প্রাণী কোষে প্লাস্টিড থাকে না, এটা হচ্ছে উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য। তাহলে এই কথাটা কোটি কোটি % ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে প্লাস্টিড কোথায় থাকে? এটা থাকে উদ্ভিদ কোষে। এটা কোটি কোটি % গুরুত্বপূর্ণ। এটা প্রাণী কোষে থাকে না, প্রাণী কোষে প্লাস্টিড থাকে না, ঠিক আছে? সো এটাও গুরুত্বপূর্ণ। পাতা ফুল ফলের যে বিচিত্র রং আমরা দেখতে পাই তা প্লাস্টিডের কারণে। সবুজ প্লাস্টিড সাধারণত খাদ্য তৈরিতে সাহায্য করে। তাহলে দেখো এই যে ক্লোরোপ্লাস্ট তো থাকে সবুজ পাতায়, আর সবুজ পাতায় তৈরি হয় খাদ্য। তাহলে এই খাদ্য তৈরিতে সাহায্য করে কে? সবুজ প্লাস্টিড। ওকে, অর্থাৎ পাতায় সালোক সংশ্লেষণ হয়। আচ্ছা, তাহলে খাদ্য তৈরিতে সাহায্য করে কে? সবুজ প্লাস্টিড প্রধানত খাদ্য তৈরিতে সাহায্য করে। অন্যান্য রঙের প্লাস্টিডগুলো উদ্ভিদের বিভিন্ন অঙ্গকে রঙিন করে এবং আকর্ষণীয় করে তোলে, ঠিক আছে? এবং বর্ণহীন প্লাস্টিড খাদ্য সঞ্চয় করে। সো এই যে বর্ণহীন প্লাস্টিড কোনটা? এই যে সাদা বা বর্ণহীন, এটার কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা, ঠিক আছে ভাইয়া? লিউকোপ্লাস্টের কাজ কি ভাইয়া? এটা হচ্ছে খাদ্য সঞ্চয় করে, খাদ্য সঞ্চয় করে। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, এরপরে দেখো কোষ গহ্বর। কোষ গহ্বর পেঁয়াজের কোষ পরীক্ষা করে দেখতে বলছে। এখন অনুবীক্ষণ যন্ত্র ছাড়া তো পেঁয়াজের কোষ তুমি পরীক্ষা করতে পারবা না। অনুবীক্ষণ যন্ত্র যদি তুমি তোমার স্কুলে বা কোথাও যদি অ্যাভেলেবল পাও, তুমি হচ্ছে পেঁয়াজের কোষটা পরীক্ষা করে দেখবা। এখন না দেখতে পাইলেও আসো আমি বুঝাই দিচ্ছি কি দেখতে বলছে এখানে। সো কোষ গহ্বর দেখতে বলছে। তাহলে পেঁয়াজের কোষ পরীক্ষা করে দেখবে কোষের মধ্যে বৃহৎ একটা ফাঁকা জায়গা আছে। তাহলে কোষের ভেতরে কি আছে? একটা বড় ফাঁকা জায়গা আছে। আর এই যে বড় ফাঁকা জায়গা অর্থাৎ কোষ গহ্বর, এটা কার বৈশিষ্ট্য বলতো? উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। প্রাণী কোষে কোষ গহ্বর থাকলে সেটার আকারটা হয় ছোট। আচ্ছা, এটাকে কোষ গহ্বর বলা হচ্ছে। তাহলে এই যে বৃহৎ যে ফাঁকা জায়গাটা হচ্ছে কোষ গহ্বর। নতুন কোষের গহ্বর ক্ষুদ্র বা অনুপস্থিত, নতুন কোষে ক্ষুদ্র বা অনুপস্থিত থাকতে পারে, কিন্তু এটি পরিণত উদ্ভিদে কোষ গহ্বরটি বেশ বড়। তাহলে উদ্ভিদ কোষে কোষ গহ্বরটা বড়। উদ্ভিদ কোষে অবশ্যই কোষ গহ্বর থাকবে। একটি প্রাণী কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না, তবে যদি থাকে সেটা হচ্ছে ছোট। কোষ গহ্বরের যে রস থাকে সেটাকে বলা হচ্ছে কোষ রস। তাহলে কোষ গহ্বরের যে রস, সেই রসটার নাম হচ্ছে ভাইয়া কোষ রস। কোষ গহ্বর উদ্ভিদ কোষের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাহলে উদ্ভিদ কোষের বৈশিষ্ট্যগুলো কি কি পাইলাম? দেখো উদ্ভিদ কোষে আমরা কি কি পাইছি? উদ্ভিদ কোষে আমরা এমন কিছু উপাদান পাইছি যেটা হচ্ছে প্রাণী কোষে নাই। উদ্ভিদ কোষে আছে কিন্তু প্রাণী কোষে নাই, এই কথাটা লিখে নাও যে উদ্ভিদ কোষে আছে, উদ্ভিদ কোষে আছে কিন্তু প্রাণী কোষে নাই। প্রাণী
কোষে নাই। এরকম কিছু অঙ্গাণুর নাম আমি বলে দিই, নামগুলো দেখো। একটা হচ্ছে প্লাস্টিড, প্লাস্টিড। এছাড়াও আর কি আছে? এছাড়াও আছে হচ্ছে কোষ প্রাচীর, প্রাচীর। বড় কোষ গহ্বর, বড় কোষ গহ্বর। আশা করি বুঝতে পেরেছো। ওকে, তাহলে এইগুলা প্রাণী কোষে নাই, প্রাণী কোষে নাই, উদ্ভিদ কোষে আছে। ঠিক আছে। সো এই যে কোষ গহ্বর যেটা, সেটা কি উদ্ভিদ কোষের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কোষ গহ্বরে, কোষ গহ্বর কোষ রসের আধার হিসেবে কাজ করে। তাহলে কোষ গহ্বর কি কিসের আধার? কোষ রসের আধার। এছাড়াও ইহা ছাড়া কোষের উপরে কোনো চাপ আসলে তাও নিয়ন্ত্রণ করে। সো কোষ গহ্বরের আরেকটা কাজ কি? এটা হচ্ছে কোষের উপরে যদি কোনো চাপ আসে সেটা নিয়ন্ত্রণ করে। ইহা কোষের উপরে যদি কোনো চাপ আসে সেটা নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এরপরে আসো দেখো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া নিয়ে আমরা একটু পড়ি। মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের পাওয়ার হাউস। এটা হচ্ছে বস লেভেলের একটা অঙ্গাণু। মনে রাখো মাইটোকন্ড্রিয়া কি ভাইয়া? মাইটোকন্ড্রিয়া হচ্ছে বস লেভেলের একটা অঙ্গাণু। কেন বস লেভেল? কারণ মাইটোকন্ড্রিয়ায় শক্তি উৎপন্ন হয়, আর শক্তি উৎপন্ন হয় বিধায় মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস। বুঝতে পেরেছো? সো কোষের পাওয়ার হাউসকে, এটাকে বলা হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? এটা হচ্ছে কোষের পাওয়ার হাউস। এটাকে বলা হচ্ছে কোষের পাওয়ার হাউস। কেন পাওয়ার হাউস? কারণ এখানেই শক্তি তৈরি হয়। দেখো আমরা যে প্রতিনিয়ত কাজ করতেছি, ঠিক আছে, এই যে দেখো আমরা যে মারামারি করতেছি, আমরা হচ্ছে আদার্স কাজ করতেছি, পড়ালেখায় এত ব্রেন নষ্ট করতেছি। তো কেন সম্ভব হচ্ছে? কারণ আমাদের দেহে শক্তি আছে। শক্তিটা তৈরি করতেছে কে? মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, তাহলে একে কোষের শক্তি ঘর বলা হয়। পাওয়ার হাউস মানে কি? শক্তি উৎপাদনের কেন্দ্র বলা হচ্ছে, শক্তি উৎপাদনের কেন্দ্র বলা হচ্ছে। কারণ এই অঙ্গাণুর অভ্যন্তরে শক্তি উৎপাদনের প্রায় সকল বিক্রিয়া ঘটে। তাহলে শক্তি উৎপাদন করার জন্য কি দরকার? বিক্রিয়া দরকার। সো বিক্রিয়াটা কোথায় ঘটবে? মাইটোকন্ড্রিয়ায়। তাহলে এই অঙ্গাণুর অভ্যন্তরে শক্তি উৎপাদনের প্রায় সকল বিক্রিয়া ঘটে। এরা দণ্ডাকার, বৃত্তাকার, তারকাকার হতে পারে। সো দণ্ডাকার হতে পারে, বৃত্তাকার হতে পারে, তারকাকার হতে পারে। ঠিক আছে, সো আমরা কেমন আকৃতি আঁকি? আমরা হচ্ছে এই যে বৃত্তাকার টাইপের কিছু একটা আকৃতি আঁকি। ঠিক আছে, এরা দুই স্তর বিশিষ্ট ঝিল্লি। তাহলে স্তর একটা না, স্তর হচ্ছে দুইটা। ঠিক আছে, আমরা যদিও একটা স্তর আঁকাইছি, তবে স্তর আসলে একটা না, স্তর হচ্ছে ভাইয়া দুইটা। এই যে দেখো এরকম একটা গঠন। ঠিক আছে, কয়টা স্তর হইলো? দুইটা স্তর। তো দুই স্তর বিশিষ্ট একটা ঝিল্লি, দুই স্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে আবৃত থাকে। বাইরের স্তর মসৃণ, কিন্তু ভেতরের স্তরটি ভাঁজযুক্ত। সরি 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 এই চিত্রটা ভুল হয়েছে আমাদের। এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের চিত্র, আমি একাই ফেলছি ভুল করে। যাই হোক, আমরা তো মাইটোকন্ড্রিয়ার চিত্র আগাচ্ছি, তাই না? সো মাইটোকন্ড্রিয়ার যে ভেতরের স্তরটা, সেটাতে যে এরকম এরকম, তাই কিনা? সো এই যে ভাঁজযুক্ত ভেতরের স্তরটা কেমন? ভেতরের স্তরটা হচ্ছে ভাঁজযুক্ত। তাহলে দুইটা স্তর, দুইটা স্তর, ভেতরের স্তরটা কেমন? ভেতরের স্তরটা হচ্ছে ভাঁজযুক্ত। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ শ্বসন প্রক্রিয়ায় সাহায্য করে শক্তি উৎপন্ন করে। তাহলে মাইটোকন্ড্রিয়ায় কি ঘটে বলতো? শ্বসন ঘটে। শ্বসন মানে কি? এই যে দেখো আমরা যে নাক দিয়ে অক্সিজেন নিচ্ছি, সেই অক্সিজেনটা কোথায় যাচ্ছে? আস্তে 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 আমাদের কোষে যাচ্ছে, আর কোষের ভেতরে যাওয়ার পরে মাইটোকন্ড্রিয়ার ভেতরে যাচ্ছে, আর মাইটোকন্ড্রিয়ার ভেতরে গিয়ে বিভিন্ন বিক্রিয়া ঘটতেছে। এই বিক্রিয়া ঘটার বিষয়টা হচ্ছে শ্বসন। এই যে বিক্রিয়াগুলা কি নামে পরিচিত বলতো ভাইয়া? শ্বসন। তো এই শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে শক্তিটা তৈরি হয়। তাই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় শক্তির আধার। মাইটোকন্ড্রিয়া শক্তি তৈরি হচ্ছে, তাই শক্তির আধার। সিম্পল কথা, প্যাচের কোনো কথা নাই এখানে। ওকে, আচ্ছা, তাহলে পরের আচ্ছা, মাইটোকন্ড্রিয়া আবার চলে আসছে। ওকে, সরি আমরা পড়ে ফেলছি, প্যারা নাই। আসো আমরা সামনের দিকে আগে। তাহলে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াস কি? নিউক্লিয়াস হচ্ছে একটা কোষের প্রাণ। নিউক্লিয়াস হচ্ছে একটা কোষের প্রাণ। এখন নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষ দুই ধরনের আমরা দেখছি, একটা হচ্ছে আদি কোষ, আরেকটা হচ্ছে প্রকৃত কোষ। এখন আমরা মেইনলি যে নিউক্লিয়াসটা পড়বো, আদি কোষের নিউক্লিয়াসটাকে তো নিউক্লিয়াস বলা হয় না। আদি কোষের যে নিউক্লিয়াস সেটাকে আমরা জানি, সেটাকে বলা হয় নিউক্লিওয়েড। একটু আগে আমরা দেখেছি, তাই কিনা? তাহলে আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে প্রকৃত কোষের যে নিউক্লিয়াসটা। প্রকৃত কোষের নিউক্লিয়াসটা দেখতে কেমন সেটা আমরা একটু দেখবো। সো চিত্রটা দেওয়া আছে, আমাদের কোনো প্যারা নাই, আমরা চিত্র দেখেই শিখে নেই। তাহলে দেখো এখানে নিউক্লিয়াসটা দেওয়া আছে। এখন এই নিউক্লিয়াসের চারদিকে কি আছে দেখো ভাইয়া? নিউক্লিয়াসের চারদিকে একটা আবরণ আছে।
নিউক্লিয়াসের চারদিকে একটা আবরণ আছে। এখন এই আবরণটা তোমরা দেখতেই পাচ্ছ ভাইয়া, এই আবরণটা মাঝখানে মাঝখানে কিছু ফাঁকা স্থান আছে। ওকে, সো এই আবরণটার মাঝে মাঝে কিছু ফাঁকা স্থান আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এই ফাঁকা জায়গাগুলোকে বলা হয় নিউক্লিয়ার ছিদ্র। এই যে এইখানে কিছু কিছু ছিদ্র পথ আছে, এই ছিদ্রগুলোকে বলা হয় নিউক্লিয়ার ছিদ্র। ঠিক আছে, আচ্ছা এছাড়াও কি আছে দেখো, একদম কেন্দ্রে যে জিনিসটা আছে সেটা হচ্ছে নিউক্লিওলাস। একদম কেন্দ্রে যে জিনিসটা, সেই জিনিসটাই যে এই অংশটা, এটার নাম হচ্ছে নিউক্লিওলাস। এটাকে বলা হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস এটা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। এখানে যে ছিদ্রপথ সেটার নাম কি? নিউক্লিয়ার রন্ধ্র। এখানে লেখাই আছে, আমার লেখার দরকার নাই। আচ্ছা এছাড়াও কি থাকে, এর ভেতরে তরল পদার্থ থাকে যেটাকে বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম। এর ভেতরে যে তরল পদার্থ, সে তরল পদার্থের নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম। তাছাড়াও এর ভেতরে আরো একটা উপাদান আছে, উপাদানটা হচ্ছে একটা জালের মতো। এই গঠনটা, জালের মতো অংশটাকে বলা হচ্ছে ক্রোমাটিন জালিকা। এটাকে বলা হয় ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন জালিকা। ঠিক আছে ভাইয়া, আশা করি বুঝতে পেরেছো। সো এই হচ্ছে বিষয়। ওকে, সামনের দিকে আগাই। নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন কি? নিউক্লিয়াসকে যে ঘিরে রাখে যে পর্দাটা, সেই পর্দাটার নাম হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। তাহলে এটি নিউক্লিয়াসকে ঘিরে রাখে। এই আবরণ সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের ভেতরের বস্তুগুলোকে আলাদা করে রাখে। তাহলে দেখো সাইটোপ্লাজমের ভেতরে তো নিউক্লিয়াসটা আছে, এখন নিউক্লিয়ার মেমব্রেন যদি না থাকতো তাহলে কি সাইটোপ্লাজমের সাথে এই নিউক্লিয়াসটা একসাথে হয়ে যেত না, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসটা। এখন যেহেতু যাতে একসাথে না হইতে পারে নিউক্লিয়াসের ভেতরে যা কিছু আছে, এই কারণে চারদিকটা পর্দা, এই পর্দা দিয়ে ঢেকে রাখা হয়েছে যাতে সাইটোপ্লাজমের কোনো কিছু নিউক্লিয়াসের ভেতরে না যাইতে পারে। তাহলে এই কথাটাই বলা আছে দেখো, এই আবরণী সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের ভেতরে কোনো বস্তুকে আলাদা করে রাখে, আলাদা করে। একই সাথে এটি তরল পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করে। কিভাবে চলাচল নিয়ন্ত্রণ করে? দেখো এখানে ছিদ্র আছে, এর ভেতরে কি আছে? ছিদ্র আছে। তো এইখানে কোনো একটা তরল পদার্থ আছে, এই ছিদ্রপথ দিয়ে বের হইতে পারবে। আবার এই পাশে যদি কোনো তরল পদার্থ থাকে, এই ছিদ্র দিয়ে যাইতে পারবে। তো এই হচ্ছে বিষয়, চলাচল নিয়ন্ত্রণ করে। নিউক্লিওপ্লাজম, তাহলে নিউক্লিয়াসের ভেতরে তরল পদার্থ আছে না, এতে তরল পদার্থকে আমরা কি বলবো? সেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। তাহলে দেখো নিউক্লিয়াসের ভেতরে তরল ও স্বচ্ছ পদার্থ যেটা, সেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। তরল ও স্বচ্ছ পদার্থ হচ্ছে নিউক্লিওপ্লাজম। এর মধ্যে ক্রোমাটিন তন্তু ও নিউক্লিওলাস থাকে। সো ক্রোমাটিন তন্তু আছে, নিউক্লিওলাস আছে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো নিউক্লিয়াসের ভেতরে বিন্দুর ন্যায় যে অতি ক্ষুদ্র অঙ্গাণুটা, সেটা হচ্ছে নিউক্লিওলাস। তাহলে নিউক্লিয়াসের ভেতরে বিন্দুর ন্যায় অতি ক্ষুদ্র যে অঙ্গাণুটা ক্রোমাটিন তন্তুর সাথে লেগে থাকে। কার সাথে লেগে থাকে? ক্রোমাটিন তন্তু। আচ্ছা এই নামটা একটু দেখো ভাইয়া, তোমরা দুইটা ওয়ার্ড পাবা, একটা হচ্ছে ক্রোমাটিন আর একটা হচ্ছে ক্রোমোজোম। এটা হচ্ছে ক্রোমাটিন আর একটা হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম, ঠিক আছে। সো ক্রোমাটিন কি ভাইয়া? ক্রোমাটিন এর নামটা দেখো ভাইয়া, নামের শেষ অংশে আছে টিন। নামের শেষ অংশে আছে টিন। এটা ওই আরএফএল এর ভাঙ্গা টিন না। এই টিন কথাটার অর্থ হচ্ছে সুতা। এটা হচ্ছে বায়োলজির ভাষা। বায়োলজির ভাষায় টিন কথাটার অর্থ হচ্ছে সুতা। এবং নামের শুরুতে আছে ক্রোমা বা ক্রোম। ক্রোম কথাটার অর্থ হচ্ছে রং। তাহলে ক্রোমাটিন মানে কি ভাইয়া? ক্রোমাটিন মানে হচ্ছে রঙিন সুতা। ক্রোমাটিন মানে কি? ক্রোমাটিন মানে হচ্ছে রঙিন সুতা। ক্রোমাটিন মানে হচ্ছে রঙিন সুতা। ক্রোমাটিন মানে হচ্ছে রঙিন সুতা। আর ক্রোমোজোম, এখানে জোম বা সোমা কথাটার অর্থ হচ্ছে দেহ বা বস্তু, বডি। ক্রোম মানে তো রং, তাহলে রঙিন বস্তু। ক্রোমোজোম মানে কি? রঙিন বস্তু। এখন ক্রোমাটিন কাকে বলা হচ্ছে দেখো তো, এই যে এইখানে যে চিত্রটা দেখতে পাচ্ছ, এর ভেতরে এই নিউক্লিয়াসটা দেখো তো ভাইয়া, এই নিউক্লিয়াসের ভেতরে এই যে ক্রোমাটিন জালিকা যেটা, সেটা দেখো তো সুতার মতো ছড়ানো না? এই যে সুতার মতো যে জিনিসটা, এটার নাম হচ্ছে ক্রোমাটিন। টিন মানে হচ্ছে সুতা, তাহলে এটার নামে কি ভাইয়া? এটার নাম হচ্ছে ক্রোমাটিন। এখন এই ক্রোমাটিন, এই সুতার মতো যে অংশটা, সেটা মাঝে মাঝে এমন হয়ে যায় দেখো, যখন কোষ বিভাজন হবে, কোষ বিভাজনের সময় সুতার মতো অংশটা, এই জিনিসটাই এমন হয়ে যাবে, সুতাটাই কেমন হয়ে যাবে? এমন হয়ে যাবে। তো
তখন দেখো তো একটা বস্তুর মতো লাগতেছে, এবং এই বস্তুর মতো যে জিনিসটা সেটা হচ্ছে ক্রোমোজোম। সুতা থাকলে সেটা হচ্ছে ক্রোমাটিন, আর কোষ বিভাজনের সময় এই সুতাটাই বস্তু হয়ে যাচ্ছে, আর বস্তু হয়ে গেলে সেটাকে বলা হয় ক্রোমোজোম। আশা করি বুঝতে পেরেছো। ওকে, ক্রোমাটিন তন্তু, তাহলে নিউক্লিয়াসের ভেতরে সুতার নাই কুণ্ডলী যেটা, তাহলে টিন মানে তো সুতা, তাহলে সুতার নাই কুণ্ডলী যেটা পাকানো থাকে খোলা অবস্থায় এই অঙ্গাণুটি রয়েছে তাই হচ্ছে ক্রোমাটিন তন্তু। এটি জীবের বৈশিষ্ট্য বহন করে পরবর্তী প্রজন্মে নিয়ে যায়। তাহলে এই যে এইখানে এর ভেতরে থাকে ডিএনএ, এবং ডিএনএ কি করে বলতো, বৈশিষ্ট্যটা পরবর্তী প্রজন্ম নিয়ে যায়। যেমন তুমি দেখবা যে তোমার পিতামাতার সাথে তোমার চেহারার কিন্তু একটা মিল আছে, বা তোমার বাবা যদি রাগী হয় সম্ভাবনা আছে তুমিও রাগী হবা, তোমার মা যদি রাগী হয় সম্ভাবনা আছে তুমিও রাগী হবা, তোমার মা যদি সুন্দর হয় সম্ভাবনা আছে তুমিও সুন্দর হবা। তো এই হচ্ছে বিষয়, ঠিক আছে। তাহলে দেখো কেন এই বিষয়টা হচ্ছে, এই বিষয়টা হচ্ছে এই যে ক্রোমাটিনের কারণে, এই ক্রোমাটিনের কারণে, ক্রোমাটিনের ভেতরে আছে ডিএনএ, এবং ডিএনএর কাজ হচ্ছে তোমার পিতামাতার যে বৈশিষ্ট্যগুলো সেটা তোমার মধ্যে ট্রান্সফার করা, বুঝছো? অর্থাৎ তোমার পিতামাতার ধরে নাও যে একটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটা তোমার দেহের মধ্যে নিয়ে যাবে কে, সেটা হচ্ছে ডিএনএ বা ক্রোমাটিন। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটি জীবের বৈশিষ্ট্য বহন করে পরবর্তী প্রজন্মে নিয়ে যায়। এরা কোষের সংখ্যা বৃদ্ধি যে কোনো ক্রিয়া বিক্রিয়ায় নিয়ন্ত্রণ করে। সো ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে কে, ক্রোমাটিন। ক্রোমাটিন হচ্ছে কোষের বৃদ্ধি ঘটায়, ক্রিয়া বিক্রিয়া। তাহলে দেখো বস লেভেলের একটা জিনিস না, জোস একটা জিনিস, ঠিক আছে। সো এটা মনে রাখো, এগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবা, অনেক কিছু জানবা সামনে। আচ্ছা, এখন জীবদেহে কোষের ভূমিকা কি? জীবদেহে কোষের ভূমিকা অনেক ধরনের ভূমিকা আছে। যেমন জীবদেহে কোষ কি করতেছে, ক্ষয় পূরণ করে। একটু আগে যেটা বললাম তোমাদেরকে, যে কোনো একটা জায়গা কেটে গেছে, কোষ সেটাকে পূরণ করে দিচ্ছে। ছোট বাচ্চা আস্তে আস্তে বড় হচ্ছে, বৃদ্ধি ঘটাচ্ছে, তাই কিনা? এরপরে আমাদের দেহে অনেক কোষ আছে যেগুলা থেকে তেল খরিত হয়, বা আমরা দেখো খাবার খাচ্ছি, খাবার খাইলে দেখো মুখের ভেতরে একটা লালা আছে না, এই লালাটা তৈরি হচ্ছে কোথা থেকে, নিশ্চয়ই একটা কোষ থেকে তৈরি হচ্ছে, তাই কিনা? তাহলে এই যে দেখো আমাদের দেহে বিভিন্ন ধরনের কোষ বিভিন্ন ধরনের কাজ করে, সব কোষ একই রকমের কাজ করে না। আমাদের চোখের যে কোষগুলা সেগুলা কি করতেছে, চোখ দেখতে সাহায্য করতেছে, তাই কিনা? তাহলে দেখো এই কোষের বিভিন্ন ধরনের কাজ আছে। যেমন বিভিন্ন ধরনের কলা গঠন করে, তাহলে বিভিন্ন ধরনের কলা, কলা মানে কি, কলা মানে হচ্ছে টিস্যু, বিভিন্ন ধরনের কলা, কলা কলা মানে হচ্ছে খাওয়ার কলা না, এইটা হচ্ছে টিস্যু, এটা হচ্ছে টিস্যু, ঠিক আছে ভাইয়া? ওকে, সো কলা মানে কি, কোষ মানে তো বুঝো, কোষ মানে হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একক। এখন এই কোষগুলো যদি অনেকগুলো একসাথে যুক্ত হয়ে একটা কাজ করে বা একই ধরনের কাজ করে, সেগুলোকে আমরা বলতে পারবো, সেই জিনিসটাকে আমরা বলবো কলা। কলা মানে কি, কলা মানে হচ্ছে অনেকগুলা কোষ মিলা যদি একই রকম কাজ করে। যেমন সংজ্ঞাটা কি দেওয়া আছে দেখো, সংজ্ঞাটা হচ্ছে অনেকগুলা কোষ সম্মিলিতভাবে একটি কলা বা কলাতন্ত্র গঠন করে, ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে কলায় অবস্থিত সকল কোষ এক ধরনের কাজ করে। সো কলায় অবস্থিত সকল কোষ কি করে, এক ধরনের কাজ করে। পরিবহন, ভারসাম্য রক্ষা, দৃঢ়তা প্রদান, এদের কাজ কি কি? পরিবহন, ভারসাম্য রক্ষা এবং দৃঢ়তা প্রদান, ওকে। আচ্ছা, এরপর দেখো বিভিন্ন অঙ্গ গঠন করতেছে কোষ, কি করতেছে, আমাদের দেহের অঙ্গগুলা গঠন করতেছে ঠিকঠাক মতো, তাই কিনা? আমাদের দেহে যত অঙ্গ গঠিত হয়েছে, হাত পা নাক কান চোখ, সব কি দ্বারা, কোষ দ্বারা, ঠিক আছে। এরপরে দেখো জীবদেহ গঠন করতেছে, আমাদের দেহটা গঠন করতেছে, সিম্পল কথা। এরপরে দেখো শক্তি উৎপন্ন করে, আমাদের দেহে কোষ কি করতেছে, শক্তি উৎপন্ন করতেছে। কোষের শক্তিটা তৈরি হচ্ছে কোথায়, মাইটোকন্ড্রিয়াতে। তাহলে মাইটোকন্ড্রিয়া কোথায় আছে, সাইটোপ্লাজমে। তার মানে কি আমাদের কোষ আমাদের দেহে শক্তি তৈরি করে, শক্তি উৎপন্ন করতেছে। পানি ও খাদ্য সঞ্চয় করতেছে। কোষের কাজ কি, পানি এবং খাদ্যটা সঞ্চয় করে রাখা, কথায় আমাদের দেহের ভেতরে খাদ্যটা সঞ্চয় করে রাখতেছে। আচ্ছা, যেমন উদ্ভিদ কোষের ক্ষেত্রে বলা যায়, উদ্ভিদ কোষের খাদ্য সঞ্চয় করে কোনটা, ওই যে লিউকোপ্লাস্ট, প্লাস্টিড। প্লাস্টিড কোথায় থাকে, প্লাস্টিড থাকে কোষের ভেতরে, তাহলে খাদ্য সঞ্চয় করে রাখতেছে সেটা। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। ওকে, প্রয়োজনীয় উৎসেচক ও রস নিয়ন্ত্রণ। তাহলে দেখো ভাইয়া, উৎসেচক মানে কি, উৎসেচক মানে হচ্ছে এনজাইম। উৎসেচক মানে কি ভাইয়া, উৎসেচক মানে হচ্ছে এনজাইম। তো দেখো আমাদের মুখের ভেতরে যে লালা, এই যে লালা, এই লালাই হচ্ছে একটা এনজাইম। এনজাইমের কাজ কি, আমরা যে খাবারটা খাচ্ছি
আমরা যে খাবারটা খাচ্ছি, খাবারটা মুখ দিয়ে খাচ্ছি, আরেক দিক দিয়ে বের হয়ে যাচ্ছে, তাই না? এখন এই যে খাবারটা, তার মানে কি হচ্ছে, পরিপাক হচ্ছে। খাবারটা পরিপাক হয়ে খাবারের যে পুষ্টি উপাদানগুলো, সেই পুষ্টি উপাদানগুলো আমাদের দেহ টেনে নিচ্ছে, টেনে নিয়ে প্রতিটা কোষে কোষে পাঠায় দিচ্ছে। আর যেই 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 পুষ্টি উপাদান, মানে যেটা হচ্ছে বর্জ্য পদার্থ, সেটাকে আমাদের দেহ থেকে বের করে দিচ্ছে। সেটা হচ্ছে মেন কথা, বুঝতে পেরেছো? তো দেখো, প্রয়োজনীয় উৎসেচক ও রস নিয়ন্ত্রণ, আমাদের দেহে যে এনজাইম তৈরি হচ্ছে বা যত রস তৈরি হয়, হ্যাঁ, এগুলো হচ্ছে তৈরি করতেছে কে? কোষ তৈরি করে। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এখন অনুশীলনের প্রশ্ন আমরা দেখব। কোথায় কোষ প্রাচীর থাকে? উদ্ভিদ কোষে। হ্যাঁ, আচ্ছা, অনুশীলনীর প্রশ্ন সম্পর্কে আমি একটু বলে দিই। এগুলো হচ্ছে তোমরা একটু গাইড থেকেও মিলাই নিবা, কারণ আমি গাইড দেখি নাই। আমি আমার মতো করে, আমার কাছে যেটা মনে হবে অ্যান্সার, আমি সেটা অ্যান্সারটা বলে দিচ্ছি। সবই আমার কথা, আমি যেটা বলবো সেটাই সঠিক, ঠিক আছে? তারপরে তোমাদের গাইডে কি লেখা আছে একবার করে জাস্ট নজর দিয়ে দেখে নিবা, ঠিক আছে ভাইয়ারা? দেখো, কোন কোষে কোষ প্রাচীর থাকে? উদ্ভিদ কোষে, সিম্পল কথা। এটা হচ্ছে উদ্ভিদ কোষে। প্লাস্টিড কোন কোষের বৈশিষ্ট্য? উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, সিম্পল, তাই কিনা? কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না, কোন কোষে? প্রাণী কোষে, সিম্পল, প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না। কোষ প্রাচীর জড় পদার্থ দ্বারা তৈরি ভাইয়া, জড় বা মৃত যেটাই বলি। ড্যাশের ভেতরে নিউক্লিয়াস ও ক্রোমাটিন তন্তু থাকে, ড্যাশ এর ভেতরে, সো ভেতরে কি থাকে? নিউক্লিয়াস ও ক্রোমাটিন তন্তু থাকে। সো এটা কোথায়, কার ভেতরে বলা যায় বলো তো ভাইয়া? এটা হচ্ছে, আচ্ছা, এটা কি নিউক্লিওলাস? নিউক্লিওলাস, আচ্ছা, এটা একটু চেক করবা। হ্যাঁ, কিসের ভেতরে? নিউক্লিওলাস যদি হয়, নিউক্লিওলাস হইলে নিউক্লিওলাস ও ক্রোমাটিন তন্তু থাকে, এটা হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে। আর যদি এখানে নিউক্লিয়াসই হয়, নিউক্লিয়াসই যদি হয়, তাহলে কি এটা অ্যান্সার হতে পারে কোষের ভেতরে, অথবা অ্যান্সার হতে পারে সাইটোপ্লাজমের ভেতরে। তাহলে সাইটোপ্লাজমের ভেতরে নিউক্লিয়াস ও ক্রোমাটিন তন্তু থাকে, এভাবে অ্যান্সার করতে পারো। আর এখানে যদি নিউক্লিয়াস না হয়ে নিউক্লিওলাস হয়, সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা হবে নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিওলাস ও ক্রোমাটিন তন্তু থাকে। ওকে, আচ্ছা, তাহলে আসো আমরা সামনের দিকে যাই। একটি প্রাণী কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করতে বলছে। সো প্রাণী কোষ যদি আমি একটু আঁকানোর চেষ্টা করি, তোমরা অবশ্যই আঁকাবা ভালো করে। আমি একটু তোমাদেরকে ডেমো দেখায় দিই। দেখো, এটা হচ্ছে কি? এটা হচ্ছে কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি। হ্যাঁ, এখন কোষ ঝিল্লির ভেতরে এই জায়গাটাতে থাকবে, এই জায়গাটাতে কি থাকবে? এই জায়গাটা থাকবে নিউক্লিয়াস, একদম কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। এটা হচ্ছে নিউক্লিয়ার পর্দা, নিউক্লিয়ার, আচ্ছা, এগুলো তো লেখাই আছে বই, তাই না? নিউক্লিয়ার পর্দা, এছাড়াও আছে নিউক্লিওলাস, এছাড়াও আছে ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু কার সাথে যুক্ত থাকে? এই নিউক্লিওলাসের সাথে ক্রোমাটিন তন্তু লেগে থাকে। আচ্ছা, এছাড়াও থাকে নিউক্লিয়াসের ভেতরে, নিউক্লিয়াসের ভেতরে কি থাকে? নিউক্লিওপ্লাজম থাকে। ওকে, এটা আমরা জানলাম। এরপরে আর কি আছে বলতো? মাইটোকন্ড্রিয়া আছে, মাইটোকন্ড্রিয়া। সো এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, দুইটা মাইটোকন্ড্রিয়া দিয়ে দিই। সো এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, এরপরে প্রাণী কোষে কি ক্লোরোপ্লাস্ট আছে? না, ক্লোরোপ্লাস্ট আমরা আঁকাবো না। কি আছে? সেন্ট্রিওল আছে। এই যে এটা হচ্ছে সেন্ট্রিওল, এটা হচ্ছে সেন্ট্রিওল। এছাড়াও এই যে নিউক্লিয়াসের সাথে এখানে এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লাগানো থাকে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে আবার মসৃণ অমসৃণ আছে। তো এখানে কিছু ফোঁটা দিয়ে দিবা। সাইটোপ্লাজমে তো অবশ্যই ফোঁটাটা তোমার দিতেই হবে। এছাড়াও এখানে গোলজি বডি থাকে। এখানে কি থাকে ভাইয়া? এখানে থাকে গোলজি বডি। হ্যাঁ, তো এই যে এগুলো হচ্ছে গোলজি বডি, এগুলো হচ্ছে গোলজি বডি। কোষ গহ্বর দিবা ছোট, এই যে এগুলো হচ্ছে ছোট ছোট কোষ গহ্বর। তাহলে দেখো, একটা নিউক্লিয়াস, একটা প্রাণী কোষের গঠন হয়ে গেছে না? হ্যাঁ, হয়ে গেছে। ঠিক আছে ভাইয়া, আশা করি বুঝতে পেরেছো। আসো, প্লাস্টিডের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করতে বলছে। সো প্লাস্টিডের বৈশিষ্ট্য কি? প্লাস্টিড হচ্ছে, এটা হচ্ছে বর্ণধার। হ্যাঁ, অর্থাৎ উদ্ভিদের এখানে বিভিন্ন ধরনের প্লাস্টিড আছে। যেমন সবুজ প্লাস্টিড কি করে? সবুজ প্লাস্টিড আমরা যেহেতু পড়ছি, লিখে দিচ্ছি না সবুজ, আচ্ছা লিখে দিই। সবুজ প্লাস্টিড খাদ্য তৈরি করে, সবুজ প্লাস্টিড খাদ্য তৈরি করে, খাদ্য তৈরি করে। রঙিন প্লাস্টিড, রঙিন প্লাস্টিড উদ্ভিদকে বর্ণময় করে, বর্ণময় করে। এছাড়াও যে সাদা প্লাস্টিড বা বর্ণহীন প্লাস্টিড, বর্ণহীন প্লাস্টিড, বর্ণহীন
প্লাস্টিড খাদ্য সঞ্চয় করে, প্লাস্টিড খাদ্য সঞ্চয় করে, খাদ্য সঞ্চয় করে। তাহলে এগুলো হচ্ছে প্লাস্টিডের কাজ। এরপরে আসো 3 নম্বর প্রশ্ন কি বলেছে, উদ্ভিদ কোষে পাওয়া যায় কিন্তু প্রাণী কোষে পাওয়া যায় না, আবার প্রাণী কোষে পাওয়া যায় উদ্ভিদ কোষে পাওয়া যায় না, এরূপ অঙ্গাণুগুলার নাম লিখতে বলছে বা নাম উল্লেখ করতে বলছে। সো আমরা তো পড়ছি একটু আগে, তাই না? উদ্ভিদ কোষে পাওয়া যায় কিন্তু প্রাণী কোষে পাওয়া যায় না এমন একটা অঙ্গাণু হচ্ছে, এমন 3টা অঙ্গাণু আমরা পড়ছি, বড় কোষ গহ্বর, তারপরে হচ্ছে প্লাস্টিড, কোষ প্রাচীর। এগুলো হচ্ছে উদ্ভিদ কোষে পাওয়া যায়, প্রাণী কোষে পাওয়া যায় না, 3টা লিখে দিছি আগে। আর প্রাণী কোষে পাওয়া যায়, উদ্ভিদ কোষে পাওয়া যায় না, সেটা একটু লিখে দিই। প্রাণী কোষে পাওয়া যায়, প্রাণী কোষে পাওয়া যায় কিন্তু উদ্ভিদ কোষে পাওয়া যায় না এমন হচ্ছে একটা হচ্ছে সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম, এছাড়াও লাইসোজোম, লাইসোজোম, এই দুটা নাম মনে রাখো, ঠিক আছে ভাইয়া? একটা হচ্ছে সেন্ট্রোজোম আর একটা হচ্ছে লাইসোজোম। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। পরের প্রশ্নটা দেখো, পেঁয়াজের কোষ কোষ উদ্ভিদ কোষ, কারণ এখানে কোষ প্রাচীর আছে। কোষ প্রাচীর থাকলে সেটা হচ্ছে উদ্ভিদ কোষ। আশা করি বুঝতে পেরেছো। এখানে প্রথম অপশনটা পড়ে যেহেতু পেয়ে গেছি আমরা, আর অন্য অপশনগুলো পড়ি নাই, ঠিক আছে। কোন বিজ্ঞানী জীবকোষ আবিষ্কার করেন? সো যার নামের মধ্যে আছে হুক, সেটা হচ্ছে রবার্ট হুক। আর লিভেন হুক হচ্ছে জীবিত কোষ, ঠিক আছে। এখানে বলছে জীবকোষ আবিষ্কার করেন কে? রবার্ট হুক, সর্বপ্রথম 1665 সালে। আর যদি বলা হয় যে সর্বপ্রথম বা এই যে এই রবার্ট হুকের যে তত্ত্বগুলা বা রবার্ট হুকের যে গবেষণাটা, সেটাকে আরো বিস্তারিতভাবে উল্লেখ করেন কে? সেটা হচ্ছে লিভেন হুক। আচ্ছা, নিউক্লিয়াসের কাজ কি? নিউক্লিয়াসের কাজ হচ্ছে নিউক্লিয়াস হচ্ছে কোষের বস লেভেলের একটা অঙ্গাণু। এটার কাজ হচ্ছে সবকিছু নিয়ন্ত্রণ করা, যাবতীয় যত কার্যাবলী আছে সব নিয়ন্ত্রণ করা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে কোষের যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করা হচ্ছে নিউক্লিয়াসের কাজ, ঠিক আছে। আসো একটা সৃজনশীল প্রশ্ন আমরা দেখি। সৃজনশীল প্রশ্নে কি বলা হয়েছে ভাইয়া, দেখো। ওকে, ক নাম্বার বলছে নিউক্লিয়াস কি? নিউক্লিয়াস হচ্ছে, নিউক্লিয়াসের সংজ্ঞাটা আমরা পড়েছি। সো নিউক্লিয়াস হচ্ছে সাইটোপ্লাজমের ভেতরে অভ্যন্তরে অবস্থিত, নিউক্লিয়ার পর্দা দ্বারা ঘেরা, এবং এর ভেতরে কি আছে? ক্রোমাটিন তন্তু আছে, নিউক্লিওলাস আছে। এই যে এই অংশগুলা দ্বারা গঠিত যে অঙ্গাণুটা, সেটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে। বইয়ে আরো সুন্দর করে লেখা আছে, দেখো কি লেখা আছে সেটা আমি একটু এক্সাক্ট তোমাদেরকে দেখাই, ঠিক আছে। এখনই পড়ে ফেললে তোমার হচ্ছে পরবর্তীতে আর কষ্ট করতে হবে না এটার জন্য। আচ্ছা, ওকে, এখানে হচ্ছে সংজ্ঞাটা দেওয়া নেই, তোমাদের বইয়ে সুন্দর করে বলা আছে। আমি যে কথাটা বললাম যে সাইটোপ্লাজমের ভেতরে যে অঙ্গাণুটা নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত থাকে, সেটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে ভাইয়া? বইয়ে আরেকটু সুন্দর করে বলা আছে, সেটা একটু দেখবা। এরপরে দেখো কোষের শক্তি উৎপাদন কেন্দ্র কোনটা? কোষের শক্তি উৎপাদন কেন্দ্র হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কোনটা? এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া। কেন কেন কেনর উত্তর হচ্ছে কারণ হচ্ছে মাইটোকন্ড্রিয়ায় শ্বসনের যত বিক্রিয়া হয়, হ্যাঁ, এখানে শ্বসনের প্রায় সকল বিক্রিয়া হয়, প্রায় সকল বিক্রিয়া হয়, যার ফলে শক্তি উৎপন্ন হয়, যার ফলে শক্তি উৎপন্ন হয়, শক্তি উৎপন্ন হয়, ঠিক আছে ভাইয়া। সো এই কারণে মাইটোকন্ড্রিয়াকে বলা হচ্ছে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র। আচ্ছা, এরপরে দেখো, আয়াজ বাবার সাথে ঢাকায় বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে যায়। গার্ডেনে সে বিভিন্ন বর্ণের গাছপালা দেখতে পায়। পরবর্তীতে সে পার্শ্ববর্তী চিড়িয়াখানায় যায় এবং সেখানে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পায়। তাহলে আয়াজের পর্যবেক্ষণকৃত উদ্ভিদগুলো বিভিন্ন বর্ণ ধারণ করার কারণ কি? আশা করি এটা আমার আর বলে দিতে হবে না, কারণ এটা আমি 2বার আলোচনা করেছি, একবার একটু আগেই, আরেকবার হচ্ছে এই যে যখন হচ্ছে ওই প্লাস্টিক পড়তেছিলাম সেই সময়টাতে। তাহলে আমি মুখে জাস্ট বলে দিই যে আয়াজের পর্যবেক্ষণকৃত উদ্ভিদগুলো আর বর্ণ ধারণ করার কারণ কি? কারণ হচ্ছে প্লাস্টিড, সিম্পল কথা। কেন ভাইয়া? কারণ হচ্ছে প্লাস্টিড। কেন প্লাস্টিড? কারণ উদ্ভিদের যে পাতায় আছে ক্লোরোপ্লাস্ট, এবং এই পাতাটা সবুজ,
সবুজ হওয়ার জন্য দায়ী হচ্ছে ক্লোরোপ্লাস্ট, তাহলে সবুজ বর্ণের পাতার জন্য দায়ী হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তোমাদের বইয়ে কিন্তু এতটাও উল্লেখ করা নাই, আমি যতগুলো পড়াইছি। সো তুমি দেখো আমি তোমাদেরকে একটু অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো দিয়েছি, এগুলো কিন্তু কাজে লাগবে তোমার। ঠিক আছে, তাহলে উদ্ভিদের পাতা কেন সবুজ হয় বলো তো? উদ্ভিদের পাতা সবুজ হওয়ার কারণ হচ্ছে সেখানে আছে ক্লোরোপ্লাস্ট। উদ্ভিদের ফুল ফল, তারপরে রঙিন যত অংশ আছে, রঙিন ফল, রঙিন ফুল, আমরা যে এই যে আমরা যে হচ্ছে বিভিন্ন বর্ণের ফল খাই, যেমন গাজর খাই, হ্যাঁ, বা আদার্স বিভিন্ন রঙিন ফল খাই, আম খাচ্ছি। সো এই জায়গাগুলোতে কি আছে বলতো? ক্রোমোপ্লাস্ট আছে, এবং ক্রোমোপ্লাস্ট কি করতেছে? উদ্ভিদকে রঙিন করতেছে। এছাড়াও উদ্ভিদের মূলে থাকে লিউকোপ্লাস্ট। এখন ওই মূল তো আর দেখে নাই উদ্ভিদের, তো তোমার আলোচনা করতে হবে ক্লোরোপ্লাস্ট সবুজ বর্ণ এবং ক্রোমোপ্লাস্ট কি বর্ণ? বিভিন্ন আদার্স বিভিন্ন বর্ণ। সো এটা এই দুটা বিষয় আলোচনা করলেই হবে। ঠিক আছে, এই কথাটা যদি তুমি হচ্ছে 4-5 লাইনেও লিখে দাও জাস্ট, তাও তোমাকে ফুল নাম্বারটাই দিবে। কারণ তোমাদের বইয়ে আমি যা যা বলছি এর এর চেয়েও কম লেখা আছে, মাত্র 2-3 লাইনে সব শেষ করে দেওয়া আছে। তো তোমার টেনশন নেওয়ার দরকার নাই যে তোমার 2 পৃষ্ঠা লিখতে হবে, 1 পৃষ্ঠা পুরা না লিখলে তোমাকে নাম্বার দিবে না, বিষয়টা এমন না। তুমি যদি সঠিক কথা পুরাটা লিখতে পারো, তোমার যদি সেটা কম লাইনের মধ্যেও হয়, তুমি নাম্বার পাবা। সায়েন্সের মজাটাই এখানে, বুঝতে পেরেছো? ওকে, আয়াজ বাবার সাথে ঢাকায় বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে যায়। আচ্ছা, ঘ নম্বর প্রশ্ন কি বলেছে? আয়াজের দেখা জীবগুলো কোষীয় বৈশিষ্ট্যের তুলনা করতে বলছে। আচ্ছা, তাহলে জীবগুলো বলতে কি? জীবগুলো বলতে তোমার হচ্ছে এখানে উদ্ভিদ এবং প্রাণী, উদ্ভিদ আর হচ্ছে প্রাণী। তো চিড়িয়াখানায় গিয়ে দেখছে হচ্ছে প্রাণী, বোটানিক্যাল গার্ডেনে দেখছে উদ্ভিদ। এখন উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে তুলনা, সো তোমার এখানে চিত্র আঁকাইতে হবে। আর চিত্র আঁকানো তো মাত্র একটু আগে শিখাইলাম। সো প্রাণী কোষটা আমি শিখাইছি, উদ্ভিদ কোষটা তোমরা নিচেটা একটু শিখবা। শেখার পরে তোমার ওই যে প্রাণী কোষে আছে কিন্তু উদ্ভিদ কোষে নাই এমন কিছু অঙ্গাণু যেটা আমি লিখে দিছি সেটা তুমি লিখবা। এবং প্রাণী কোষে আছে কিন্তু উদ্ভিদ কোষে নাই, আরেকটা হচ্ছে উদ্ভিদ কোষে আছে কিন্তু প্রাণী কোষে নাই। তো এই যে যে অঙ্গাণুগুলো আমি লিখে দিয়েছি সেগুলো তুমি সুন্দর করে লিখে দিবা, তাইলে এখানে কিন্তু ফুল নাম্বার পাবা। ঠিক আছে ভাইয়া? ওকে, সামনের দিকে যাই। সামনের দিকে একটা ছক দেখতে পাচ্ছ তোমরা। কোষ কি? কোষ হচ্ছে জীবদের গঠন ও কাজের একক। জনন কোষ বলতে কি বোঝো? যে কোষ জনন কাজে অংশ নেয় সেটা হচ্ছে জনন কোষ বা বংশবৃদ্ধি। জনন কোষ কি করে? জনন কোষ হচ্ছে বংশবৃদ্ধিতে সাহায্য করে। ঠিক আছে, জনন কোষ বলতে কি বোঝানো হচ্ছে? ডিম্বাণু আর শুক্রাণু। হ্যাঁ, তাহলে জনন কোষ মানে কি? যে কোষ জনন কার্যে অংশগ্রহণ করে, কার্যে অংশ নেই, সেটা হচ্ছে জনন কোষ। আচ্ছা, জনন কোষের উদাহরণ কি? ডিম্বাণু শুক্রাণু হচ্ছে জনন কোষ। লিখে দিছি এগুলা, ঠিক আছে, লিখে দিছি এগুলো, আর বারবার লিখতেছি না। এখন জনন কোষের আরেকটা কাজ কি? বংশবৃদ্ধির জন্য জনন কোষ দায়ী। ঠিক আছে, বংশবৃদ্ধি জনন কোষের মাধ্যমে বংশবৃদ্ধি হয়। এটা হচ্ছে খ নাম্বার অ্যান্সার। এরপরে দেখো গ নাম্বার প্রশ্নটা কি বলেছে। গ নাম্বার প্রশ্নটা বলেছে তারকা চিত্রে অবস্থিত প্রয়োজনীয় অঙ্গাণুগুলো ব্যবহার করে প্রাণী কোষের চিত্র অঙ্কন করতে বলছে। সো এখানে অনেকগুলো অঙ্গাণুর কথা বলা আছে। এখন এখানে কোন কোন অঙ্গাণু প্রাণী কোষের জন্য লাগবে সেটা আমি টিক চিহ্ন দিয়ে দিচ্ছি, সেগুলো দিয়ে একটা প্রাণী কোষ আঁকাবা। ঠিক আছে, সো সেন্ট্রোজোম এটা কিন্তু লাগবে, কোষ গহ্বর এটা কিন্তু দরকার নাই, কোষ প্রাচীর এটা দরকার নাই, ক্লোরোপ্লাস্ট এটা দরকার নাই, নিউক্লিয়াস লাগবে, ছোট কোষ গহ্বর লাগবে। সো তিনটা অঙ্গাণু দ্বারা তুমি হচ্ছে একটা প্রাণী কোষের চিত্র আঁকাবা। ঠিক আছে, সো এটা হচ্ছে তোমার কাজ, চিত্র অঙ্কন করতে বলছে। আচ্ছা, উদ্ভিদে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে তারকা চিহ্নে অবস্থিত কোন অঙ্গাণুটা ভূমিকা পালন করে? সো অ্যান্সারটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট খাদ্য উৎপাদনে ভূমিকা পালন করে। কিভাবে যদি প্রশ্ন হয়, সো এই প্রশ্নগুলা না তোমাদের বইয়ে কিন্তু এই অধ্যায়টাতে এই প্রশ্নটার কোনো ব্যাখ্যা দেওয়া নাই। ঠিক আছে, সো এই প্রশ্নটার আমি ছোট্ট করে একটু ব্যাখ্যা দিয়ে দিই। সেটা হচ্ছে দেখো, উদ্ভিদ খাদ্য উৎপাদনের জন্য যে প্রক্রিয়াটা, উদ্ভিদ হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, ঠিক আছে, তাহলে এই খাদ্য তৈরি হয় কিভাবে? সেটা হচ্ছে উদ্ভিদ, এই যে দেখো খাদ্য তৈরি হয় কিভাবে, 12H2O,
হ্যাঁ, উদ্ভিদ মূলের মাধ্যমে কি শোষণ করে? পানি শোষণ করে, প্লাস 6 অণু কার্বন ডাইঅক্সাইড। এই দুটো উপাদান উদ্ভিদের যে ক্লোরোপ্লাস্ট আছে বা ক্লোরোফিল আছে, ক্লোরোপ্লাস্ট আমি লিখি, আচ্ছা ক্লোরোফিল লিখি, ক্লোরোফিল কোথায় আছে বলতো? ক্লোরোপ্লাস্টের ভেতরে। এছাড়াও আছে সূর্যালোক বা সূর্যের আলো। এই দুটা জিনিসের সাহায্যে পানি এবং কার্বন ডাইঅক্সাইড মিলে তৈরি করে খাদ্য। খাদ্যটা কি? C6H12O6 বা এটাকে আমরা বলতে পারি গ্লুকোজ। গ্লুকোজ তৈরি করে। উদ্ভিদ কি করতেছে বলতো ভাইয়া? গ্লুকোজ তৈরি করতেছে। কিসের সাহায্যে? পানি আর কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে গ্লুকোজ তৈরি হচ্ছে। এছাড়াও এখানে উদ্ভিদ কি ত্যাগ করে? কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে। সো এখানে তৈরি হবে কি? 6 অণু অক্সিজেন তৈরি হবে, প্লাস 6 অণু পানি তৈরি হবে, 6H2O। তাহলে দেখো, খাদ্য উৎপাদনে তারকা চিহ্নিত কোন অঙ্গাণুটা? ক্লোরোপ্লাস্ট সাহায্য করতেছে। ক্লোরোপ্লাস্টের ভেতরে আছে ক্লোরোফিল সূর্যালোকের সাহায্যে মূলের মাধ্যমে পানি, শোষণকৃত পানি এবং বায়ু থেকে গ্রহণকৃত কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি করে। এছাড়াও অক্সিজেন তৈরি করে, পানি তৈরি করে, শেষ। ঠিক আছে? সো ক্লোরোপ্লাস্টের মাধ্যমে এই খাদ্যটা তৈরি হচ্ছে। ওকে, আশা করি তোমরা পুরো ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগেছে। তোমরা পুরো ক্লাসের সব টপিক আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে পোস্ট করতে পারো, আমাকে পার্সোনালি নক করতে পারো, পার্সোনালি জানাতে পারো, কল দিতে পারো, যেভাবে ইচ্ছা। তোমরা যদি সমস্যা থাকে সেটা আমাকে জানাবা। ঠিক আছে ভাই, আমি তোমাদের সমস্যাটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের যেহেতু ছোট ক্লাসের সমস্যা হচ্ছে যে তোমাদের বই অনেক কিছু ব্যাখ্যা করা নাই। যেহেতু নাই, আমি যদি বেশি পড়াতে চাই সেই ক্ষেত্রে তোমাদের কাছে বিষয়টা কঠিন লাগবে অনেক বেশি, এবং তোমাকে যদি একদমই কম পড়াই তুমি আসলে কিছু বুঝবা না। তো আমি চেষ্টা করেছি যতটুকু না বুঝাইলেই না, তারপরে কোনো সমস্যা থাকলে সেটা তো আমি তোমাকে বললাম, তোমরা আমাকে নক করতে পারো। তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি ভাইয়ারা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পরের ক্লাসটা দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। টাটা।